ওকে, যারা জয়েন করছে তাদেরকে ধন্যবাদ। আমরা আসলে লাস্ট দুইটা ক্লাসে যা করছিলাম তারপর থেকে আমরা শুরু করব। লাস্ট ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম আসলে HTML এর কিছু ট্যাগ দেখেছিলাম। এর ভিতরে একটা ছিল হচ্ছে ইনপুট ট্যাগ। আমরা ফর্মের ভিতরে ইনপুট ট্যাগ ইউজ করতে পারি। ফর্ম ব্যাপারটা ছিল যখন আমি আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নেই, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা ফর্মটাকে ইউজ করি। আমরা আসলে যখন HTML ডিফারেন্ট পেজগুলো দেখি, আমি যদি এখানে জাস্ট যে কোনো একটা পেজ ওপেন করার চেষ্টা করি, ধরেন আমরা যদি এখানে গুগল লিখি, গুগল লিখে যে সার্চ করি, সেক্ষেত্রে দেখবো আমরা এখানে একটা ফর্ম পাচ্ছি। এই যে এখানে একটা ইনপুট বক্স দেখা যাচ্ছে, যেখান থেকে আমি আসলে গুগলকে কোনো কমান্ড বা কোনো ইনফরমেশন দিতে পারি। তো এটাকে সার্চ বার বলা হচ্ছে, সার্চ বার। তো এটাও একটা ইনপুট নেওয়ার মাধ্যম, যেখান থেকে আমরা আসলে কোনো কিছু ইনপুট দিতে পারি। এখানে ইনপুট দিয়ে যখন সার্চ করি, তখন গুগল ওই রিলেটেড ইনফরমেশন গুলো আমাকে আসলে শো করে। একইভাবে যখন আমরা জিমেইল এর কথা বলি, জিমেইল যখন আমরা ওপেন করি, তাহলে সেক্ষেত্রে যখন আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে চাই, ধরেন এটা তো আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট যেটা আগে থেকে আছে, বাট আমরা যদি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাকে সে একটা ফর্ম দেয়, যেখানে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হয় ইনফরমেশন গুলোকে। মানে আমাকে কিছু ইনফরমেশন দিয়ে গুগলের রেজিস্ট্রেশন করতে হয়। দেন আমরা পরবর্তীতে গুগলের জিমেইল অপশনটা ইউজ করতে পারি। তাহলে এই যে ইনপুট নেওয়ার মাধ্যম হিসাবে আমরা আসলে HTML দিয়ে যখন পেজ ডিজাইন করব, তখন আসলে ইনপুট নেওয়ার জন্য আমরা ফর্ম ট্যাগ ইউজ করব। তাহলে গত ক্লাসে আমরা ফর্ম ট্যাগের কিছু কাজ দেখেছিলাম। তাহলে ওইটা আমরা কিছু বাকি আছে, ওইটা আমরা দেখবো আজকে, যে কিভাবে ফর্ম ট্যাগ ইউজ করে আরো ডিফারেন্ট টাইপ অফ ইনপুট গুলো আমরা নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু লাস্ট ক্লাসে ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা সফটওয়্যার দেখেছিলাম, যেটা দিয়ে আমরা আসলে আমাদের কোডিং প্র্যাকটিস করতাম। তাহলে ভিজুয়াল স্টুডিও কোড যদি আমি ওপেন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে আমাদের কম্পিউটারের সার্চ বাটনে যে আমরা টাইপ করতে পারি VS কোড, যেটা ভিজুয়াল স্টুডিও কোড, এটা ওপেন করে এভাবেও আমরা করতে পারি। যে আমরা এটাকে ওপেন করলাম আগে, নেক্সট আমরা একটা ফোল্ডার মেনটেন করতাম যেখানে আমাদের আসলে কোডগুলো রাখতাম। তাহলে ফোল্ডার মেনটেন করার ক্ষেত্রে আমি আমার এখানে আসলে HTML নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। ওই ফোল্ডারটাকে আমি VS কোড এখানে ওপেন করা আছে, বাই ডিফল্ট এখানে চলে আসছে VS কোডে ওই ফোল্ডারটা। যেহেতু আমি গতদিন এটা নিয়ে কাজ করছিলাম, ওই HTML ফোল্ডারটা এখানে শো করতেছে। যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে ফাইল থেকে যে এটাকে চাইলে আমরা নতুন একটা ফোল্ডার এখানে অ্যাড করে নিতে পারি। আপাতত যেহেতু আমরা লাস্ট ফোল্ডারেই কাজ করবো, একই ফোল্ডারের ভিতরে সমস্ত কাজগুলো করব, সেক্ষেত্রে দেখেন বাই ডিফল্ট আমার HTML ফোল্ডারটাই ওপেন হয়েছে। এবং এখানে আমরা প্রথম ক্লাসে index.html এই ফাইলটা নিয়ে কাজ করেছিলাম, এবং সেকেন্ড ক্লাস আমরা class2.html এইটা নিয়ে কাজ করেছিলাম। আজকে যদি আমরা নিউ ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এখানে HTML, এটা হচ্ছে আমার ফোল্ডার নেম, এবং ফোল্ডার নেমের পাশে আমাদের আসলে নিউ ফাইল, নিউ ফোল্ডার, বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল আমি নিউ ফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা আজকের ক্লাসের জন্য যে ফাইলটা বানাবো এখানে টাইপ করে দিব। ধরেন আমরা এটা আমাদের থার্ড ক্লাস, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে এটা হচ্ছে ক্লাস t.html। তাহলে 3.html হচ্ছে এই ফাইলটাকে আমরা এখন বলতেছি, এটা হচ্ছে 3.html এর ফাইল। এখানে আমরা আসলে কাজ করব আমাদের। এখন HTML এ কাজ করার ক্ষেত্রে আমরা জানি যে বেসিক কিছু স্ট্রাকচার ফলো করতে হয়। এটা আমরা লাস্ট দুইটা ক্লাসেও বলেছিলাম যে আমরা এখানে একটা স্ট্রাকচার ফলো করি, যে HTML ট্যাগ দিয়ে শুরু করি, HTML ট্যাগ দিয়ে শেষ করি। এরপরে আমার এর ভিতরে আবার কি, আমাদের হেড ট্যাগ থাকবে, হেডের পরে টাইটেল ইউজ করি, হেডের ভিতরে আমরা মেটা ট্যাগ ইউজ করতে পারি, এরপর আমরা বডি ট্যাগ ইউজ করি। এখন এই যে ফরম্যাটটা, এই যখন আমরা VS কোড ইউজ করে, আমরা বলেছিলাম এখানে এটাকে অটোমেটিক নিয়ে আসা যায়। আমি যদি একটা এক্সক্লেমেশন সাইন ইউজ করি, এখানে এই সাইনটা ইউজ করলেই দেখেন, এক্সক্লেমেটরি সাইন যেটা আমরা ইংলিশ ইউজ করি, বিস্ময়কর চিহ্ন যেটাকে বলি, এটা যখনই আমি এখানে প্রেস করলাম কিবোর্ড থেকে, দেখেন এখানে দুইটা অপশন দেওয়া আছে। এই প্রথম যেটা আছে এটাই হচ্ছে আসলে আমাদের স্ট্রাকচারটাকে আমরা জাস্ট এখানে যদি প্রেস করি, তাহলে আমরা দেখবো যে আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু এখানে শো করতেছে। HTML নিয়ে কাজ করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা লাগে আসলে। এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে আমি। তাহলে এটা আমরা প্রথমে নিয়ে আসলাম, দেন এটার ভিতরে যে বডি পার্ট, এই বডি পার্টে আমরা অ্যাকচুয়ালি আসলে আমাদের কাজগুলো করতেছিলাম। এখন এইখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, যেটা দেখেন আমাকে স্ক্রিনে দুইটা পার্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে কোডিং পার্ট, আর একটা এই পাশে ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আসলে আউটপুট উইন্ডো। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে আমরা এই উইন্ডোটাকে নিয়ে আসতে পারি। সিম্পল ব্রাউজার নামে একটা ব্রাউজার ছিল, এই ফিচারটা ইউজ করে আমরা এখানে আসলে এই পার্টিকুলার কোডের আউটপুটকে আমরা লাইভ দেখতে পাবো এখানে, এই জন্য এটা আসলে ইউজ করেছিলাম। ইয়েস, এটাই লাগবে।
হ্যাঁ, লাইভ সার্ভারের জাস্ট লাইভ সার্ভারের জিনিসগুলো আমাদের এখানেই লাইভ হবে, আমাকে আলাদাভাবে আর মানে আমাদের যে কম্পিউটারে যে ব্রাউজার গুলো আছে ওগুলো ওপেন করে দেখতে হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার আসলে কোডিং জার্নিটা ইজি হবে। সহজ হবে। জি হ্যাঁ, ভাই। তাহলে সহজ হচ্ছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে কি করতেছি, এটা আউটপুট এখানে দেখা যাচ্ছে। তার মানে এই যে বডি ট্যাগের ভিতরে এখন আমরা আবার সেই ফর্ম ট্যাগের যে এই জিনিসগুলো বাদ ছিল গত ক্লাসে, এগুলো দেখবো। ফার্স্ট অফ অল আমি ফর্ম কথাটা লিখলাম এখানে, যেহেতু ট্যাগ শুরু করতে গেলে আমাদের ফর্ম ট্যাগের ক্ষেত্রে ফর্ম দিয়ে শুরু করলাম এবং ফর্ম দিয়ে শেষ হবে। তাহলে এই যে দুইটা ট্যাগ দিলাম, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এর ভিতরে ফর্মের যত এলিমেন্ট গুলো আছে এগুলো বলবো। তাহলে আমরা যখন কোনো সাইন আপ ফর্ম দেখি ইন্টারনেটে বা কোনো লগ ইন ফর্ম দেখি, এই সব ক্ষেত্রেই কিন্তু আসলে এইভাবেই ফর্ম তৈরি করা হয় HTML এ, যে একটা ফর্ম ট্যাগ শুরু হয়, ফর্ম ট্যাগ শেষ হয়। দেন এটার ভিতরে এখন আমরা বলে দিব যে আমি এই ফর্মের ভিতরে কোন কোন অপশন চাই বা কি কি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই। এখন ইউজারের কাছ থেকে লট অফ ডেটা ইনপুট নেওয়া যেতে পারে, হয়তো ইউজারের কাছে কিছু টেক্সট ইনপুট নেওয়া যেতে পারে, যেমন ইউজারের নাম জিজ্ঞেস করলাম যে এন্টার ইউর নেম, তাহলে সেক্ষেত্রে তাকে একটা টেক্সট ইনপুট দিতে বললাম। অথবা তাকে বললাম যে এন্টার ইউর এইজ, সেক্ষেত্রে তাকে একটা নাম্বার ইনপুট দিতে বললাম। অথবা বলতে পারি যে তোমার ডেট অফ বার্থ ইনপুট দাও। অথবা তুমি একটা ফাইল আপলোড করো, যখন আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি মাঝে মধ্যেই বলে যে ফটো আপলোড করতে, তাই না? ফটো আপলোড করতে বলে, তো সেক্ষেত্রে তাকে ফটো আপলোড করতে বলতে পারি, এটা একটা কাজ। একইভাবে আমি তাকে হয়তো জেন্ডার সিলেক্ট করতে বলতে পারি, যে তুমি মেল নাকি ফিমেল, ওটাকে টিক দাও। অথবা তুমি কোন ডিস্ট্রিক্টের মানুষ, তুমি ওই ডিস্ট্রিক্ট লিস্ট থেকে ওটাকে নাও। তাহলে এরকম লট অফ ইনপুট কিন্তু আমাদের আছে। তাহলে আমরা ওই ইনপুট গুলোকে কিভাবে এখানে বলবো, তাহলে সেক্ষেত্রে বলার একটা নিয়ম দেখেছিলাম গত ক্লাসে, আমরা ইনপুট নামে একটা ট্যাগ আছে ইনপুট। তাহলে আমি জাস্ট যদি এখানে ইনপুট কথাটা টাইপ করি, আমি যে ইনপুট কথা টাইপ করে দেখবো যে আমরা আসলে যে ইনপুট এই ট্যাগের ভিতরে আমরা আসলে বলবো ইউজারের কাছ থেকে যে তুমি কোন ইনপুট দিবা। ইনপুট ট্যাগের ভিতরে আমাকে একটা অ্যাট্রিবিউটস ইউজ করতে হয়, যেটা হচ্ছে টাইপ। তাহলে টাইপ দিয়ে আমরা বলতে পারি যে আমার ইনপুটটা কোন টাইপের হবে, কারণ আমরা জানি যে নাম্বার টাইপের ইনপুট হতে পারে, টেক্সট টাইপের ইনপুট হতে পারে, ডেট টাইপের হতে পারে। তাহলে টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউটস, যেটাকে আমাকে ডিফাইন করতে হবে যে কোন টাইপের ইনপুট। তাহলে আমরা বেসিক্যালি যে টাইপটা ইউজ করি, যে বাই ডিফল্ট যে টাইপটা, যদি আমি কোনো টাইপ নাও বলি, শুধু যদি বলে দেয় ইনপুট, শুধুমাত্র যদি আমি বলে দেই ইনপুট একটা ট্যাগ হবে আমার, এটা যদি বলি, তাহলে এটা বললেও কিন্তু একটা ইনপুটের কাজ করবে। তাহলে সেক্ষেত্রে বাই ডিফল্ট যে ইনপুটটা সে পাবে সেটা হচ্ছে টেক্সট টাইপের ইনপুট। তাহলে এক্ষেত্রে আমরা যদি এভাবে বলি, বাট নিয়ম হচ্ছে যে আমাকে টাইপটা বলে দেওয়া, যে কোন টাইপের ইনপুট নিতে চাই আমি। তাহলে টাইপের ভিতরে আমরা যদি টেক্সট বলে দিই, দ্যাট ইজ স্পেসিফিক হলো যে আসলে এই ইনপুটটা আসলে টেক্সট টাইপের ইনপুট নিতে পারবে। তাহলে এটুকু বলে দেওয়ার পরে দেখেন আমি এটাকে আউটপুট দেখতে চাই। তাহলে আউটপুট দেখতে চাইলে আমাকে প্রথমে যে কাজটা করতে হয়, যেটাকে সেভ করতে হবে, যেহেতু এটা আনসেভ অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল S প্রেস করে সেভ করতে পারি। দেন আমি যদি এই আমার ডান পাশে যে উইন্ডো এখানে দেখতে চাই, তাহলে এটার জন্য আমার কিছু কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আমার এই ফাইলটাকে আমি লাইভ সার্ভারে রান করব, দেন ওই লিঙ্কটাকে এনে আমি এখানে দিয়ে দিলে দেখবো যে আমরা ওটা পাবো। তাহলে লাইভ সার্ভারে কোনো একটা ফাইল রান করার নিয়ম হচ্ছে, আমাদের এই বাম পাশের প্যানেলে যে ফাইলের নামগুলো দেওয়া আছে, যে কোনো একটা নামের উপরে যদি রাইট ক্লিক করি আমি মাউসের, জাস্ট নামের উপরে রাইট ক্লিক করলাম, যে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশনটা দেখা যাচ্ছে। ওপেন উইথ লাইভ সার্ভার এটাকে প্রেস করলেই দেখবে একটা লাইভ সার্ভারে আমার ফাইলটা রান হবে। এই যে আমার যে একটা লাইভ সার্ভারে দেখেন আমার ফাইলটা রান হয়েছে, এবং আমি এখানে একটা ইনপুট বক্স দেখতে পাচ্ছি। যেহেতু আমি লিখেছিলাম ইনপুট টাইপ টেক্সট, তাহলে এই যে বক্সটা চলে আসছে এটা একটা টেক্সট ইনপুট টাইপ। তাহলে এখানে আমি যে কোনো কিছু লিখতে পারবো। টেক্সট মানেই হচ্ছে আপনি নাম্বারও লিখতে পারবেন, চাইলে কোনো ক্যারেক্টার লিখতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন, দ্যাট ইজ এনিথিং ইউ ক্যান ওয়ান্ট, সবকিছুই লেখা যাবে। বাট যখন আমি নাম্বার বলবো তখন শুধুমাত্র নাম্বারই লেখা যাবে, যখন আমি ডেট বলবো তখন শুধু ডেটই লেখা যাবে। বাট আমি যদি টেক্সট বলি, তাহলে আমার ইচ্ছা মতো আমি যা খুশি লিখতে পারবো। তাহলে এই কারণে টেক্সট শুধুমাত্র আমরা নাম অথবা অ্যাড্রেস এই ক্ষেত্রে ইউজ করব। বাট যদি ডেট অফ বার্থ দিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা ডেট টাইপটা ইউজ করবো, যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে আমরা এটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে দেখেন উপরের দিকে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি, তাই না? অ্যাড্রেস বারে, এই যে অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, আমি কি করবো, এই অ্যাড্রেসটাকে জাস্ট কপি করব। এই যেখানে বলা আছে 127.0.0.1, এরপরে ক্লোন দিয়ে 5501 স্ল্যাশ আমার ফাইলের নাম ছিল class3.html। এই যে এটাই হচ্ছে আমার আসলে ফাইলের যে লিঙ্ক কোথায় আছে। যেহেতু বলছিলাম লাইভ সার্ভার, ও কি করছে, আমার কম্পিউটারকে একটা সার্ভার হিসাবে ইউজ করছে এবং এই ফাইলটা রান করে আমাকে আউটপুটটা দেখাচ্ছে। তাহলে এই কোডটাকে বা এই যে অ্যাড্রেসটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব,
কপি করার পরে আমি এটাকে মিনিমাইজ করেও রাখতে পারি, চাইলে এটাকে আমরা অফও করে দিতে পারি, কিন্তু এটা আমার আপাতত লাগবে না, তাহলে এটা মিনিমাইজ করে রাখি আপাতত। দেন দেখবো যে আমরা একটা সিম্পল ব্রাউজারের কথা বলছিলাম, যেটা আসলে ভিএস কোডের সাথে ইন্টিগ্রেটেড ফর্মে থাকে, ভিএস কোডের সাথে এটা অটোমেটিক দেওয়াই আছে। তাহলে আমি কি করব, এইখানে যে এই সিম্পল ব্রাউজারের যে আমাদের সার্চ বার আছে, মানে অ্যাড্রেস বার আছে, এখানে এসে আমি আমার অ্যাড্রেসটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে যদি আমি রিলোড দেই, এই যেখানে রিলোড বাটন আছে, প্রেস করলে দেখবেন এখানে এই যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ইনপুট টাইপ বলছিলাম টেক্সট, এই টেক্সট এর জন্য একটা ইনপুট টাইপ চলে আসছে আমাদের এখানে। এখন উপরের দিকে আমরা বলছিলাম যে একটা লেভেল দেওয়া যায়, যাতে বোঝা যায় যে এটা আসলে কোন টাইপের ইনপুট ক্যারি করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কোন ট্যাগ ইউজ করছিলাম, কারো মনে আছে? মনে আছে কিনা কারো? তাহলে এখানে আমরা একটা লেবেল ট্যাগ ইউজ করেছিলাম, তাই না? লেবেল, এই লেবেল ট্যাগের কাজ ছিল আমি এখানে কি করতে পারতাম, এই যে ইনপুটটা কার জন্য রাখবো সেটা এখানে একটা ইনফরমেশন দিয়ে দিতে পারতাম। তাহলে লেবেল ট্যাগে আমরা বলে দেই যে এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম, তাহলে এটা হচ্ছে আমার লেভেল হিসাবে কাজ করবে, যাতে আমি এই ইনপুট টাইপটা কেন ইউজ করতেছি, কোন ইনফরমেশন নেওয়ার জন্য করছি, সেটা এখানে বলা আছে ইনপুট টাইপের ক্ষেত্রে, যে টেক্সট টাইপের ইনপুট নিব এবং এটা কোন ধরনের জিনিস নিব, এন্টার ইওর নেম এই কথাটা থাকবে। এখন যদি আমি এটাকে সেভ করি, সেখানে দেখবো যে আমাদের এন্টার ইওর নেম কথাটা আসলে বক্সের শুরুতে চলে আসছে। এখন এখানে আরেকটা কথা বলছিলাম যে আমি যদি চাই যে এই এন্টার ইওর নেম এই কথাটা থাকবে উপরের লাইনে, নিচের দিকে থাকবে আমাদের এই যে ইনপুট টাইপ এই কথাটা, সেক্ষেত্রে আমাদের কি কাজ করার ছিল? মনে পড়ে কি ছিল, কিভাবে করতাম? স্যার একটা ব্রেক দিব। তাহলে একটা ব্রেক দিয়ে দিতে পারি। তাহলে একটা ব্রেক দিয়ে যদি আমরা এটাকে সেভ করি, দেন আমাদের দেখবো যে আসলে ব্রেক করলে এটা নিচের লাইনে চলে আসছে, এটা করা যেতে পারে। তাহলে এন্টার ইওর নেম, নিচের দিকে এটা চলে আসছে। এখন এই যে এন্টার ইওর নেম লিখলাম, এখানে কিন্তু এন্টার ইওর নেম না লিখে আমি যা খুশি তাই লিখতে পারতাম ইচ্ছা মতো, বাট এইটার সাথে ইনপুটের কিন্তু কোনো সম্পর্ক নাই, জাস্ট আমি একটা লেভেল দেখাইলাম যে কি লেখা দেখতে চাই, যাতে ইউজার যখন ইনপুট দিবে সে বোঝে যে আসলে এখানে কি ইনপুট দিবে। বাট অ্যাকচুয়ালি আমি যদি এখানে নাম না দিয়ে অন্য কিছু দেই, সেক্ষেত্রে কিন্তু আসলে তাকে আইডেন্টিফাই করার ওয়ে নাই যে আসলে আমি কি দিছি এখানে। তাহলে সেই ক্ষেত্রে যখন আমি এই ফর্মটাকে আসলে অ্যাকচুয়ালি ডাইনামিক করবো, তাহলে এটা তো আমরা করতেছি আসলে ডিজাইন ফেজের কাজ করতেছি এচটিএমএল দিয়ে, যে আমার ফর্মে আসলে কোন কোন ইনপুট গুলো আমি নিব, কিভাবে নিব। বাট অ্যাকচুয়ালি যখন আমার পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে, তখন তো আমাকে এখানে একটা নাম দিতে হবে, তাই না? যে ইউজার এই ফর্মটা ফিল আপ করবে তার একটা নাম দিতে হবে এখানে। এরপরে বাকি যে ফর্মের যে এলিমেন্ট গুলো থাকবে এগুলোতে ফিল আপ করতে হবে, ফিল আপ করে তাকে হয়তো এই ফর্মটাকে সাবমিট করতে হবে। তাহলে সাবমিট করার পরে এই ফর্মটা কিন্তু আমার কোথায় যাবে, আমার সার্ভারে যাবে, এবং সার্ভারে যে এই নামগুলো সে কি করবে, আমার যে ডেটাবেস থাকবে ওই ডেটাবেসে এই নামগুলো এখান থেকে নিয়ে সেভ করে রাখবে। তাহলে এই কাজগুলো কিন্তু পরের কাজ, আরো পরে যখন আমরা ব্যাকএন্ডের কাজ দেখবো তখন আসলে দেখবো যে কিভাবে এখানে একটা নাম দেওয়ার পরে যখন আমি সাবমিট দেই তখন আসলে ব্যাপার কি হয় ইন্টারনালি। বাট আজকে বা এখন আমরা যেটা দেখছি সেটা ছিল যে ফর্মটাকে জাস্ট একটা শেপ নিয়ে আসা, যে আমি একটা নামের জন্য বক্স নিয়ে আসলাম, দেন বাকি ইনফরমেশন গুলো দিব। তাহলে এটা শুধুমাত্র ডিজাইন ফেজের কাজ, যে আমাকে কি কি থাকবে ফর্মে সেটা আমরা এখানে ডিজাইন করলাম। বাট অ্যাকচুয়ালি যখন এখানে একটা নাম দিব, নাম দিয়ে যখন সেভ অথবা রেজিস্টার অথবা সাইন ইন বাটনে প্রেস করব, তখন অ্যাকচুয়ালি কি হবে ওইটা করার জন্য কিন্তু আমার ব্যাকএন্ড ইউজ করতে হবে। তার মানে ওইখানে আমরা হয়তো পিএসপি ইউজ করব, পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ব্যাকএন্ডটাকে ডেভেলপ করবো, যাতে এখান থেকে যদি কেউ ইনপুট দেয় সেটা যাতে আমরা ক্যাপচার করতে পারি এবং কোথাও স্টোর করতে পারি, যাতে পরবর্তীতে ওই ডেটাগুলো নিয়ে আমি আরো কাজ করতে পারি। কারণ এটাই তো হয় যে আমাদের এখানে ইনপুট নিব, ওখানে যে আমরা ডেটাবেসে জমা রাখবো, যাতে পরবর্তীতে ওই ডেটাকে আমি আবার কোনো কোনো কাজে ইউজ করতে পারি। তাহলে আমরা নেম নিলাম যেমন করে, একইভাবে আমরা আরো কিছু টাইপ দেখি যেগুলো হয়তো আমাদের কাজে লাগবে। তাহলে আমি এই অংশটুকু যেটা আমরা নেমের জন্য নিলাম, এটা কিন্তু আমরা কপি করে নেই, যেহেতু আমাদের জানি যে কপি করলে আমাদের আসলে টাইপিংটা কম লাগতেছে। আমি এটা কপি করে নিলাম। জাস্ট পরবর্তীতে আমি এখানে চাচ্ছি এন্টার ইওর নেমের ক্ষেত্রে চেঞ্জ করে আমরা বললাম যে এইজ, এবং এইজ যেহেতু এইজটা আমরা আসলে নিউমেরিক ফর্মেই দেই, সেক্ষেত্রে আমরা এটাকে টেক্সটের পরিবর্তে নাম্বার ইউজ করতে পারি, যেটা নাম্বার টাইপের হবে। একইভাবে যদি আমরা আরো কিছু ইনপুট ইউজ করতে চাই, তাহলে আমি আরেকটা ইউজ করলাম। এখন এটা ইউজ করার ফলে আমি যদি একটু রিলোড দেই, তাহলে আমরা বুঝবো যে আসলে আমাদের আউটপুটটা কেমন আসতেছে। দেখেন আউটপুট একটু প্রবলেম হয়েছে, যে আমাদের এইজটা আবার এখানে চলে আসছে, দেন বক্সটা এভাবে চলে আসছে। এগুলো হওয়ার কারণ হচ্ছে যে আমরা
শুধুমাত্র ব্রেক দিয়েছিলাম যেখানে, ওইখান থেকে লাইনটা ব্রেক হচ্ছিল, বাট আমাদের পরবর্তী যে জায়গাটা এটা কিন্তু ব্রেক হয় নাই। তাহলে আমাকে কি করতে হবে, যদি সব জায়গায় আমরা ব্রেকটা একটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাকে এখানে ব্রেক বলতে হবে যে এটাও আমাদের থাকবে, তারপরে আবার লাইন ব্রেক হবে, আবার লাইন ব্রেক হবে। তার মানে প্রত্যেকটা জায়গায় আমরা একটা করে ব্রেক ট্যাগ ইউজ করতে পারি যদি আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা লাইনে চাই। অথবা আমরা বলছিলাম এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি যদি আমরা স্পেসিংটা একটু বেশি করে রাখতে চাই। এখন দেখবো যে আমাদের মোটামুটি এটা একটা মানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে প্রথম এন্টার ইওর নেম বক্স, দেন হচ্ছে এইজ এর জন্য বক্স, আবার এন্টার ইওর নেম। যেহেতু আমরা এটা কপি করছি তাহলে এখানে চেঞ্জ করে দেই। তাহলে আমরা বলতে পারি যে এন্টার ইওর ডিওবি বা ডেট অফ বার্থ, ডিওবি বা ডেট অফ বার্থ আমরা নিব। সেক্ষেত্রে এখানে আমাদের ডেট অফ বার্থ যখন নিব তখন এখানে অবশ্যই ডেট ইউজ করতে হবে। তাহলে আমরা আসলে কি করতেছি যে কোন ধরনের ফিল্ড নিচ্ছি, লেবেলে ওইটা লিখতেছি, আর ইনপুট টাইপ থেকে বলে দিচ্ছি যে আসলে এই ফিল্ডের ভিতরে আমি কোন ধরনের ইনপুটটাকে অ্যাকসেপ্ট করব, টেক্সট টাইপের নাকি নাম্বার টাইপের নাকি ডেট টাইপের। একইভাবে আরো বেশ কিছু টাইপ আছে, এগুলো আমরা দেখি। জাস্ট লেভেলটা তাহলে আমরা দিচ্ছি না, কারণ লেভেলটা তো একই রকম, আপনি যে টাইপের নিবেন আগে লেভেল দিয়ে তারপরে করতে হবে। তাহলে আমি জাস্ট ইনপুট টাইপ গুলো দেখি যে আরো কি ভেরিয়েশন আছে আসলে ইনপুটের। তাহলে নেক্সট আমরা আরেকটা নিলাম, এই ডেটের পরিবর্তে আমি এখানে ইউজ করতেছি টাইম। আগে তো ডেট দেখছিলাম, এখন টাইম বললাম। এখন এটাকে যদি আমরা সেভ করি, টাইমের ক্ষেত্রে দেখেন ডেটের ক্ষেত্রে যেমন একটা ক্যালেন্ডার চলে আসছে আমাদের রাইট সাইডে, যে আমি ক্লিক করলে একটা ক্যালেন্ডার আসছে যেখান থেকে আমরা আসলে যে কোনো একটা পার্টিকুলার ডেট পিক করতে পারি। এই যে টুডে তে ক্লিক করলে আজকের ডেটটা সে নিবে। আর এই জানুয়ারি যেটা দেওয়া আছে এখানে আমি ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু ডিফারেন্ট মান্থ গুলো সিলেক্ট করতে দিচ্ছে, নিচের দিকে ডিফারেন্ট ইয়ার গুলো সিলেক্ট করতে দিচ্ছে। তাহলে আমরা চাইলে আমার ডেট অফ বার্থ অথবা যে কোনো একটা পার্টিকুলার ডেট, এখান থেকে কোন ইয়ার ছিল, কোন মান্থ ছিল, কোন ডে ছিল, সবকিছু সিলেক্ট করতে পারবো। দ্যাট ইজ আ কমপ্লিট ক্যালেন্ডার। আমরা এখান থেকে আমাদের স্পেসিফিক যে কোনো ডেটকে আমরা পিক করে দিলেই ওটা আসলে এখানে বসে যাবে, এটা করা যাবে। নেক্সট যেটা আছে সেটা টাইমের জন্য, যে আমি যদি টাইম বলতে চাই সেক্ষেত্রে এই যে এখানে একটা দেখেন ঘড়ির মতো একটা সিম্বল দেখা যাচ্ছে, ক্লিক করলেই এখানে আমাদের টাইমটা বলা আছে যে কত কতটা, মানে ঘন্টা কত, 10টা 11টা 12টা, আবার এখানে কত মিনিট, এরপর এটা কি এম নাকি পিএম, সবকিছু কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারবো। যে আমি 10টা হয়তো চাচ্ছি 10টা 30, তাহলে 10টা দেওয়ার পরে এখান থেকে মিনিটে দিলাম হচ্ছে 30, এবং যদি বলছে এটা রাত তাহলে পিএম থাকবো। তাহলে এটা বলা দিলে দেখেন আমাদের এখানে যে টাইমটা এখানে বসে আছে। তার মানে আমরা ডেট এবং টাইম দুইটা অ্যাট্রিবিউটস ইউজ করতে পারি। একইভাবে আমরা আরো কিছু অ্যাট্রিবিউটস এর কথা বলেছিলাম, আমি যদি এটাকে আবার একটা কপি দেই, দেন আমরা যেখানে টাইমের পরিবর্তে যদি বলি যে আমি ইমেইল চাই, যে ইউজারের কাছ থেকে ইমেইল নিতে চাই, ইমেইল, এই ইমেইল লেখার পরে কি হবে, আমি যদি এটাকে রিলোড দেই বা সেভ করি দেখবেন আমার ইমেইলের জন্য একটা বক্স চলে আসছে। তার মানে এইখানে আমরা একটা ইমেইল অ্যাড্রেস টাইপ করতে পারবো। এখন ইমেল অ্যাড্রেস টাইপ করার পরে এখন সেটাকে ইমেল লিখছি কিনা সেটা কিভাবে রিকগনাইজ করবে। তাহলে যখন আমাদের ফর্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা ব্যাকএন্ডের সাথে কানেক্ট করব, তখন আমাদের কি হবে, এখানে যে সাবমিট বাটন থাকবে, যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করব সে বলবে যে এটা আসলে ইমেলের ফরম্যাট ঠিক হয় নাই। কারণ আমরা জানি যে ইমেলের ক্ষেত্রে কিছু লেখার পরে একটা @সাইন দিতে হয়, @সাইন, এরপরে সেটা বলতে হয় যে কোন ধরনের প্রোভাইডারের ইমেল ইউজ করছি। যদি জিমেলের ইউজ করি তাহলে বলতে হবে gmail.com অথবা hotmail.com অথবা yahoo.com। তার মানে আমাকে একটা আইডি দিতে হয়, একটা @সাইন দিতে হয়, এরপরে বলতে হয় যে এটা আসলে কারটা ইউজ করতেছি, আমি কি কোনো ফ্রি সার্ভিস ইউজ করতেছি জিমেইল অথবা হটমেইল এরকম, নাকি নিজস্ব ইমেল ইউজ করতেছি। তাহলে অবশ্যই এই ফরম্যাটটা ইউজ করতে হয়। বাট এখানে তো আমরা লিখছি যা খুশি তাই, এটা কিন্তু সে আমাকে রিকগনাইজ করতে পারতেছে না। বাট যখনই সাবমিট বাটনে প্রেস করব তখন সে বলবে যে এটা এখানে @সাইন দিতে হবে, দেন প্রোভাইডার দিতে হবে। তার মানে আমরা কিন্তু এই যে ইমেল ইউজ করতেছি এর মানে সেটাকে ভ্যালিডেশনও করতে পারবে যে এটাকে আসলে ভ্যালিড ইমেল হয়েছে কিনা। এখন ভ্যালিড ইমেল মানে এমন না যে এটা আসলে কারো ইমেল থাকতে হবে। কেউ যদি এখানে ABC দেন লেখে যদি prothomalo.com, তাহলে এটাও কিন্তু সে বলবে ভ্যালিড, কেননা ফরম্যাট তো ঠিক আছে। প্রথমে ABC দিচ্ছে একটা নাম, তারপর @সাইন দিচ্ছে, তারপরে কোন একটা ওয়েবসাইটের নাম বলে .com বলছে, সেটা জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, আমার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট হতে পারে। তার মানে ফরম্যাট ঠিক থাকলেই সে বলবে দ্যাট ইজ ওকে। বাট ওইটা কারো আছে বা না আছে সেটা চেক করবে না, জাস্ট তাহলে ভ্যালিডেশন চেকে সে শুধুমাত্র বলেন। আমরা এখানে মেনশন করে দিতে পারি না বলে, এখানে শুধু ইমেল দিবেন, ইমেল ওই যে এর আগে যে আমরা দিয়েছি এন্টার ইউর নেম অ্যাজ, তারপরে এন্টার ইউর বিওডি, ওইখানে তো আমরা তার আগে মেনশন করে দিতে পারি এখানে ইমেল দেন আপনি। অবশ্যই দিতে পারি, আমি যে বলে দিই যে এন্টার ইউর ইমেল বললাম, হ্যাঁ স্যার ওটা দিলেই তো মেনশন দিলে তো ভালো। হ্যাঁ দিলে ভালো। আমি সবগুলোই তো দিব, আমরা যখন অ্যাকচুয়াল ফর্ম তৈরি করব তখন আমরা যে এখানে যদি এইটাকে আমরা যখন অ্যাকচুয়াল ফর্ম তৈরি করবো তখন তো সব জায়গায় দিব। বাট আমি
এখানে দিচ্ছি না এই কারণে যেহেতু আমরা বুঝে ফেলছি যে কি করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে বলতে হবে যে আসলে লেভেলটা কি। যেমন টাইমের ক্ষেত্রে বলতে পারি যে ইওর ডেট অফ বার্থের ক্ষেত্রে বলতে পারি যে আমরা বার্থ টাইমটা কখন সেটা নিতে চাই, অথবা যে কোনো টাইম হতে জি পারে টাইম নিতে চাই। জি স্যার। এখানে বলে দেয় যে এন্টার ইওর ইমেইল, তাহলে কি হবে, সে আমার ইমেলটা বলবে। এখন ইমেলটা যে ইনপুট দিলাম আমি, এখন ইনপুটটা দেওয়ার ক্ষেত্রে কি আমরা ফরম্যাটটা একটা ব্যাপার আছে ইমেলের, হ্যাঁ স্যার। একটা ফরম্যাট আছে যে আমাকে প্রথমে বলতে হবে। ধরেন আমার ইমেল যদি হয় তাহলে আমি আমার নাম এটা এরকম যে আমার প্রথমে লেখা আছে জাহিদ, দেন একটা অ্যাট সাইন দিয়ে বলা আছে gmail.com, ধরেন এটা আমার ইমেল, যদিও এটা আমার ইমেল না। এটা যদি আমি বললাম যে এটা যদি আমার একটা ইমেল হয়, তাহলে এটা কিন্তু ফরম্যাটটা ভ্যালিড ফরম্যাট, কেননা প্রথমে একটা নাম লিখতে হয়, এরপরে একটা @সাইন দিতে হয়, এরপরে যেই ওয়েবসাইটে বা যেই মানে ডোমেইনের রেসপেক্ট আমার ডোমেইন ইমেলটা তৈরি করা, ওই ডোমেইনের নাম লিখছে, যেমন gmail.com, যেহেতু এটা ফ্রি একটা সার্ভিস gmail.com। এখন যদি আমি এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে দিতাম তাও কিন্তু সে নিত, কারণ ওটাও তো ভ্যালিড ফরম্যাট, যে প্রথমে যে কোনো নাম, এরপর @সাইন, এরপরে কোন সার্ভিস প্রোভাইডার, এরপরে কম নাকি অন্য সাইট বি, মানে আমাদের যদি আরো কিছু থাকে সেটা এডিউ হতে পারে, ডিফারেন্ট কিছু হতে পারে। এই ফরম্যাটটা ঠিক থাকলেই সে বলবে দ্যাট ইজ ওকে, মানে এটাকে সে অ্যালাউ করবে। আর যদি ফরম্যাট ঠিক না থাকে, মানে আমি যদি এখানে @সাইনটাকে মিস করে দেই, যে আমি দিলাম জাহিদ, এরপরে দিলাম ধরেন gmail.com, অথবা একটা ফাঁকা দিয়ে বললাম gmail.com, মানে এখানে @সাইনটা মিস করছি, অথবা লাস্টে .comটা দেই নাই, বা ডট কিছুই দেই নাই, শুধু জিমেল বলে রাখছি, এগুলোকে সে বলবে দ্যাট ইজ রং। তাহলে এটাই আসলে ইমেল আমাকে এই কাজটা করে দেবে, ভেরিফিকেশনের কাজটা করে দেবে যে আমি কি ফরম্যাটটা ঠিক লিখছি কিনা। তাহলে এই কারণে আমরা যখনই কোনো একটা ইমেল ইনপুট নিবে ইউজারের কাছ থেকে, সেক্ষেত্রে আমাদের বেটার হচ্ছে টাইপটা ইমেল বলে দেওয়া। এটা আমরা করবো অবশ্যই। তাহলে এরপরে কি ধরনের ইনপুট হতে পারে আমাদের, নেক্সট আমরা যে ইনপুটটা নিতে পারি, ধরেন আমি যাচ্ছি কোন একটা ফোন নাম্বার ইনপুট নিব, ফোন নাম্বার। তাহলে ফোন নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমি জাস্ট এটাকেই কপি করতেছি, এবং সেক্ষেত্রে ইমেইলের জায়গায় আমি ইউজ করব টেল, বা টেলিফোনের শর্ট ফর্ম টেল। এই টেল মানে হচ্ছে টেলিফোন নাম্বার, মানে একটা মোবাইল নাম্বার, একটা ফোন নাম্বার নিব, সেক্ষেত্রে এই টাইপটা আমরা ইউজ করবো, ইনপুট টাইপ টেল। তার মানে আমি এখানে একটা ফোন নাম্বার নিতে পারবো। আমি যদি এটাকে রিলোড দেই সেভ করে, দেখেন এখানে আরেকটা বক্স চলে আসছে, মানে এখানে আমরা একটা ফোন নাম্বার ইনপুট দিই। এখন ফোন নাম্বারের ক্ষেত্রে ফরম্যাট যেটা আছে সেটাও কিন্তু ম্যান্ডেটরি, যে আমি ভুল কিছু দেই XYZ দেই, সেক্ষেত্রে বলবে যেটা আসলে ফোন নাম্বার না, কারণ ফোন নাম্বার মানে তো নাম্বার হইতে হবে অবশ্যই, যে এই নাম্বারে যখন থাকবে না তখন সে আমাকে বলবে যে এটা আসলে টেলিফোন নাম্বার না। তাহলে টেলিফোন নাম্বার বা ফোন নাম্বার নেওয়ার জন্য আমরা টেল টাইপ ইউজ করব, ইমেল নেওয়ার জন্য আমরা ইমেল টাইপ ইউজ করব। নেক্সট আমরা আর কি ইউজ করতে পারি, ধরেন আমি চাচ্ছি যে যেই এই ফর্মটা ফিল আপ করবে তার জেন্ডারটা কি সেটা নিতে চাই, জেন্ডার মানে সে কি মেল, মানে ছেলে নাকি মেয়ে, এটা নিতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নিব, তো সেক্ষেত্রে আমরা ইনপুট টাইপ ইউজ করব, বাট এইখানে যে জিনিস ইউজ করবো এটা হচ্ছে রেডিও। রেডিও নামে একটা টাইপ আছে আমাদের, এই রেডিও টাইপটা ইউজ করবো। এখন রেডিও টাইপ ব্যাপারটা কি আসলে, যে আমরা দেখতে চাই যে রেডিও টাইপের কাজ কি আসলে। আমি বললাম ইনপুট টাইপ রেডিও। এই রেডিও বলার পরে এখানে আমাকে বলতে হবে যে রেডিও বললে কি হবে, একটা রেডিও বাটন আসবে। রেডিও বাটনটা কেমন, আমরা যখন মানে এটাকে রিলোড দিব তখন দেখবেন। তাহলে আমি এখানে লিখে দিলাম মেল। আমি এটাকে যদি রিলোড দিই, সেভ করি, সেভ করলে দেখবেন এখানে একটা আমাদের আউটপুটে কি দেখতে পাচ্ছেন সবাই, যে মেইল কথা চলে আসছে, এবং তার পাশে ছোট্ট একটা গোল একটা বক্স চলে আসছে। আমি যদি এখানে মাউস দিয়ে ক্লিক করি এটা সিলেক্ট হয়, তাহলে এই বাটনটার নাম হচ্ছে রেডিও বাটন। তাহলে আমরা এরকম ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখি, তাই না, জি স্যার। রেডিও বাটন। তাহলে এটা আমরা ক্লিক করলে এটা সিলেক্ট হয়েছে। এখন আমরা তো রেডিও বাটনে আমাদের একটা অপশন ছিল মেইল, এখন ফিমেলের জন্য একটা অপশন দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করতেছি, জাস্ট এইটা কি কপি করি, কপি করে আমি যদি পরবর্তী লাইনে চাই সেক্ষেত্রে ব্রেক যেহেতু দেওয়া আছে, আমরা এটাকে পেস্ট করলাম এবং জাস্ট মেইলের পরিবর্তে লিখে দিলাম ফিমেল। প্রথমটা ছিল মেল, যে সেকেন্ডটা ফিমেল। এখন এটাকে যদি সেভ করি সেক্ষেত্রে দেখবো যে মেল ফিমেল নামে দুইটা অপশন আমার আসছে। এখন রেডিও বাটন উদ্দেশ্য হচ্ছে আমরা তখনই ইউজ করব যখন আসলে আমাদের মাল্টিপল অপশন থেকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। ধরেন একজন মানুষের জেন্ডার আইদার সে ছেলে অথবা সে মেয়ে, মানে বোথ তো হওয়ার চান্স নাই, তাই না। আইদার সে মেল ক্লিক করবে অথবা ফিমেল ক্লিক করবে। তাহলে সেক্ষেত্রে যদি সে মেল ক্লিক করে তাহলে কিন্তু সে আর ফিমেল ক্লিক করতে পারবে না। বাট এখানে যখন ক্লিক করছে দেখেন মেল ফিমেল দুইটাকেই সিলেক্ট করা যাচ্ছে, তাই না। মেইলে ক্লিক করলাম আর ফিমেলেও ক্লিক করলাম, তাহলে এটা কি আসলে ভ্যালিড, এরকম কি সম্ভব? অবশ্যই তো আমাকে আইদার সে মেল, ধরেন আমরা রিলিজিয়ন যখন সিলেক্ট করবো, রিলিজিয়ন হয়তো সে মুসলিম হবে অথবা হিন্দু হবে অথবা খ্রিস্টান হবে অথবা বৌদ্ধ হবে, এট এ টাইম তো দুইটা ধর্ম সে হোল্ড করতে পারে না। তার মানে সেক্ষেত্রে কি হবে, এই ধরনের ক্ষেত্রে যেখানে আসলে একের বেশি জিনিস আমরা অ্যালাউ করব না,
ওই ক্ষেত্রে আমরা ইউজ করব টাইপটা রেডিও। এখন আমাকে যদি দুইটাই সে সিলেক্ট করে দিচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আরেকটা অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে। তাহলে আমি যদি ইনপুট টাইপ রেডিও যেটা লিখছি ওর সামনে একটা অ্যাট্রিবিউটস ইউজ করি, এটাকে বলে নেম অ্যাট্রিবিউটস, নেম। এটা নেম দিয়ে দিলাম। আসলে এটা আসলে এই যে রেডিওটা নিলাম কার জন্য, মেল ফিমেল বোঝানো। তাহলে মেল ফিমেলকে আমরা জেন্ডার বলি না, জেন্ডার অথবা সেক্সও বলতে পারি। তাহলে আমি জেন্ডার বলছি, ধরেন জেন্ডার। তাহলে জেন্ডার এই কথাটা লিখে দিলাম যে এটা আসলে কার জন্য, জেন্ডার হচ্ছে তার নাম, যে জেন্ডার হচ্ছে আমাদের নাম, এই মেলটা একটা জেন্ডারকে রিপ্রেজেন্ট করতেছে। একইভাবে এই সেম নামটা আমরা ফিমেলের ক্ষেত্রেও লিখবো, একই জিনিস লিখবো, নেম ইকুয়াল জেন্ডার। তাহলে দেখেন দুইটা একই লিখতেছি, কিন্তু ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, দুইটা একই লিখলাম। তাহলে দুইটা যখন এক লিখতেছি তখন ব্যাপারটা কি হচ্ছে যে আমি আইডিয়ার যে কোনো একটা নিতে পারবো। দুইটার নাম তুমি আলাদা আলাদা দিতাম, একটা দিতাম হচ্ছে জেন্ডার 1 জেন্ডার 2, অথবা এটা দিতাম মেল এটা ফিমেল, তাহলে কিন্তু আমি দুইটাকেই সিলেক্ট করতে পারতাম। বাট যেহেতু দুইটার নামই এক, তাহলে এই দুইটা থেকে আমরা যখন কম্পিউটার দেখবে যে দুইটাই রেডিও বাটন এবং দুইটার নাম এক, তার মানে এট এ টাইম আমি যে কোনো একটা নিতে পারবো, দুইটা নিতে পারবো না। এখন যদি দেখেন আমি মেইলে ক্লিক করি, মেল সিলেক্ট হচ্ছে। যখনই আমি ফিমেলে ক্লিক করতেছি মেলটা কিন্তু অটোমেটিক ডিসিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। জি স্যার। আবার আবার মেইলে ক্লিক করতেছি, দেখেন ফিমেলটা বাদ হয়ে গেছে। তার মানে আমি এট এ টাইম যে কোনো একটা নিতে পারবো, আইদার ফিমেল ক্লিক করতে পারবো অথবা মেল ক্লিক করতে পারবো, এক টাইম দুইটা কখনোই ক্লিক করতে পারবো না এখন আর। তো এটা কেন হচ্ছে, যেহেতু আমি দুইটার ক্ষেত্রে একটা কমন নাম ইউজ করছি। তাহলে এই কমন নাম এট এ টাইম একটাই সে রাখতে পারবে, যেটাকেই নেন সে ওই একটাকেই রাখবে, মেল নিলে মেল রাখবে, ফিমেল নিলে ফিমেল রাখবে। তার মানে এখানে দুইটা নেওয়া যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের রেডিও বাটন ইউজ করার ফরম্যাট। তাহলে যেখানে মাল্টিপল অপশন থেকে আমাকে একটা অপশনই চুজ করতে হবে, ওই ক্ষেত্রেই আমরা রেডিও বাটনটা ইউজ করব। নেক্সট আমরা দেখবো রেডিও বাটন ছাড়াও আমরা ফর্মে আরো কিছু জিনিস দেখি। যেমন একটা নাম হচ্ছে, আমি যদি কপি পেস্ট করে নেই, একটা নাম হচ্ছে চেক বক্স। এটা কি দেখছেন কেউ কিনা দেখেন, চেক বক্স এটা একটা টাইপ, চেক বক্স টাইপ। এবং চেক বক্স টাইপে আমরা নর্মালি যে জিনিসগুলো ইউজ করি, ধরেন অনেকগুলো অপশন আছে, আমি চাইলে এক বা একাধিক অপশন সিলেক্ট করতে পারি। ধরেন বলা হলো যে আপনার আসলে কম্পিউটারের কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি পছন্দ করেন। এখন একজন মানুষ কি একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পছন্দ করতেই পারে, সে হয়তো C++ও পছন্দ করে, জাভাও পছন্দ করে, পাইথনও পছন্দ করে, PHPও পছন্দ করে, হতেই পারে। তার মানে একজন পার্সন কি মাল্টিপল জিনিস চুজ করতে পারে। বলতে পারে আপনি কোন গেম পছন্দ করেন, আপনি হয়তো ফুটবলও পছন্দ করেন, আবার ক্রিকেটও পছন্দ করেন, হতে পারে। তাহলে এইরকম ক্ষেত্রে যেখানে একের বেশি অপশন আমাদের দেওয়া যাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো চেক বক্স। কেন চেক বক্স ইউজ করবো, রেডিও বাটন কি করে একটার বেশি অপশন নিতে দেয় না, বাট চেক বক্স আমাকে কি করবে, মাল্টিপল অপশন নেওয়ার সুযোগ দিবে। তাহলে আমি যদি এখানে লিখি যে চেক বক্স উপরে প্রথমে লিখলাম কি, আমি প্রথম চেক বক্সটা লিখলাম হচ্ছে, ধরেন আমরা কিছু কম্পিউটার প্রোগ্রামের কথা বলি, যে প্রথম লিখলাম জাভা, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইনপুট টাইপ চেক বক্স, নাম হচ্ছে জাভা। তাহলে একইভাবে এটাকে কপি করতেছি, কপি করে আরো কয়েকটা বানিয়ে নেই, তাহলে ব্যাপারটা আমরা দেখতে ক্লিয়ার হবে। আমি আরেকটা নিলাম চেক বক্স, ওটার নাম দিলাম PHP, এটা আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP। নেক্সট আমরা আরো একটা নিচ্ছি, এটাকে বলে দিচ্ছি এটা হচ্ছে C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে তিনটা নিলাম, জাভা, PHP এবং C। এখন আমি যদি এটাকে সেভ করি, দেখবেন আমার এখানে তিনটা অপশন আছে, জাভা একটা, PHP একটা, C একটা। বাট এইখানে যেই বাটনটা আছে এটা কিন্তু রেডিও বাটনের মতো না, রেডিও বাটন গুলো ছিল গোল গোল বাটন, আর একটা স্কোয়ার শেপের বাটন দেখতে পাচ্ছি। তার মানে আমি যদি জাভায় ক্লিক করি এটা টিক ছিল আসছে। আবার আমি এট এ টাইম কি করতে পারি, PHP তেও ক্লিক করতে পারি, আমি চাইলে C তেও ক্লিক করতে পারি। তার মানে এট এ টাইম আমি যে কোনো একটাও নিতে পারি, দুইটাও নিতে পারি, চাইলে সবও নিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের চেক বক্সের বৈশিষ্ট্য, যে আমরা এক বা একাধিক অপশন সিলেক্ট করতে পারি। বাট রেডিও বাটনের বৈশিষ্ট্য কি ছিল, এট এ টাইম আমরা যে কোনো একটা, আইদার মেল অথবা ফিমেল। তাহলে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করবে এটা কি বুঝছেন, কখন আমরা চেক বক্স ইউজ করবো আর কখন আমরা রেডিও বাটন ইউজ করবো। তাহলে এটা আপনি আপনার যেই রেসপেক্টিভ ফর্ম তৈরি করতেছেন ওটার চিন্তা মানে দেখলেই বুঝবেন যে আসলে কোথায় কোনটা দরকার। যেখানে আমরা একের বেশি অপশন নিতে দিব না সেখানে আমরা রেডিও বাটন ইউজ করলাম, আর যেখানে আমরা একের বেশি অপশন চুজ তখন আমরা এটা নিব। তাহলে এরপরে আমরা যেটা করব, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা মাঝে মধ্যে যখন ফর্ম ফিল আপ করি তখন কি করি, যে আমাদের একটা লিস্ট থাকে, কান্ট্রির লিস্ট অথবা ডিস্ট্রিক্টের লিস্ট। দেখছেন যে বলা থাকে যে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। আমাদের এখানে আমরা লেভেল দিয়ে দিই, একটা লেভেল নিয়ে আসি কপি করে, এখানে লেখা আছে ধরেন সিলেক্ট ইউর কান্ট্রি বলি, ধরেন
সিলেক্ট ইওর কান্ট্রি। এটা হচ্ছে আমাদের উপরের লেভেলে থাকবে সিলেক্ট ইওর কান্ট্রি, এবং আমাদের এখানে একটা কান্ট্রি লিস্ট থাকবে যেখান থেকে আমি যে কোনো একটা কান্ট্রিকে পিক করতে চাই। তাহলে সেক্ষেত্রে এরকম যদি লিস্ট বানাইতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করি একটা ট্যাগ, নাম হচ্ছে সিলেক্ট ট্যাগ। তাহলে আমি এখানে লিখে দিলাম সিলেক্ট। এটা দিয়ে শুরু করলাম সিলেক্ট ট্যাগটাকে, এবং একটা সিলেক্টের ক্লোজিং থাকবে, এবং এর ভিতরে আমাকে বলতে হবে এই সিলেক্ট অপশনের ভিতরে কি কি অপশন থাকবে, মানে কোন কোন অপশনগুলো আমরা এই লিস্টে দেখাইতে চাই। তাহলে আমি যেহেতু কান্ট্রি লিস্ট বানাবো, তার মানে এখানে কিছু অপশন থাকবে যেখানে কিছু কান্ট্রির নাম দেওয়া থাকবে। তাহলে আমরা অপশন নামে একটা ট্যাগ ইউজ করব, অপশন। অপশনের ভিতরে আমরা প্রথমে বলে দিলাম ধর বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে দেখতেছি, আমরা প্রথমে বললাম বাংলাদেশ। তাহলে অপশনের ক্ষেত্রে প্রথমটা অপশন বাংলাদেশ। একইভাবে আমরা এই অপশনটাকে কপি করে আরো কিছু অপশন বানাই নেই। তাহলে বাংলাদেশের পরে একটা অপশন আমরা দিতে পারি যে এটা হচ্ছে ইউএসএ, একটা অপশন দিতে পারি যেটা হতে পারে ইউকে। তাহলে এরকম লট অফ অপশন হতে পারে, আমরা জাস্ট এই দুই তিনটা দেখতেছি, ইউকে একটা অপশন। তাহলে এইরকম আমাদের অপশন লিস্টে যতগুলো অপশন থাকবে এগুলো আমরা এখানে লিখে দিব। যখন আমরা ডিস্ট্রিক্টের লিস্ট বলবো তখন ডিস্ট্রিক্টে যতগুলো নাম আছে সব লিখে দিব। এরপর যখন এটাকে সেভ করতেছি আমরা, সেভ করলে দেখেন আমাকে বলছে সিলেক্ট ইওর কান্ট্রি, এই যে লেভেলটা দেখাচ্ছে সিলেক্ট ইওর কান্ট্রি, এবং এই যে এখানে বাংলাদেশটা শো করতেছে, কেননা বাংলাদেশটা আমার অপশন লিস্টের প্রথমেই দেওয়া ছিল। এবং আমি যদি লিস্টের বাংলাদেশের পাশে ড্রপ ডাউন একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি, তাহলে লিস্টটা কিন্তু আমার সামনে ভিজিবল হচ্ছে যে আমার লিস্টে কি কি আছে, বাংলাদেশ আছে, ইউএসএ আছে, ইউকে আছে। আমি যদি ইউকে নিতে চাই তাহলে ইউকে তে প্রেস করবো, ইউকেটা তখন লিস্টে চলে আসবে উপরে। তাহলে আমরা চাইলে এই লিস্ট থেকে যে কোনো একটা আইটেম এখন পিক করতে পারবো। তাহলে এরকম যদি লিস্ট তৈরি করতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা ইউজ করব সিলেক্ট ট্যাগ। বোঝা গেছে কিনা? তাহলে সিলেক্ট ট্যাগ দিয়ে আমরা আসলে একটা লিস্ট চুজ করতে পারবো, একটা লিস্ট ইউজ করতে পারবো। এখন যদি এরকম হয় যে আমি, দেখেন এই লিস্ট থেকে কিন্তু আমরা এট এ টাইম একটার বেশি আইটেম সিলেক্ট করতে পারতেছি না। আমি হয়তো ইউকে তে ক্লিক করতেছি, বাকিটা পারতেছি না। তাহলে এরকম যদি হয় যে আমরা এই যে উপরে যে চেক বক্স দিয়ে যে কাজটা করলাম, যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখলাম, আপনি চাইলে এখান থেকে 2টা ল্যাঙ্গুয়েজ বা 3টা ল্যাঙ্গুয়েজকেও চুজ করতে পারেন, যে আপনি এটাও পছন্দ করেন এটাও পছন্দ করেন। আমি যদি এরকম একটা লিস্টটাকে এরকম চাই যে লিস্টের ভিতরে মাল্টিপল অপশন থাকবে, এবং আমি চাইলে এখান থেকে এক বা একাধিক অপশনকে চুজ করতে পারবো। ধরেন আমি একটা টাইম 2টা অপশন চুজ করতে পারবো। ধরেন এটা একটা মেনু থাকে আমাদের, যে মেনুর ভিতরে হয়তো বলা আছে বার্গার, হটডগ, হয়তো আমাদের এখানে আরো ডিফারেন্ট অপশন গুলো দেওয়া আছে। তাহলে এই অপশন থেকে আমি যদি বলি যে আমি 2টা অপশন চুজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু 2টা অপশন চুজ করতে পারবো যদি আমরা ওটা বলে দিই। তাহলে একাধিক অপশন সিলেক্ট করার জন্য আমরা করবোটা কি আসলে? তাহলে এখানে নর্মালি যেই সিলেক্ট অপশনটা ইউজ করছি, এটা দিয়ে কি করা যায়, এট এ টাইম একটা অপশনকে আমরা সিলেক্ট করতে পারি, একের বেশি অপশন সিলেক্ট করা যায় না। তাহলে মাল্টিপল করার জন্য আমাকে এখানে আরেকটু কাজ করতে হবে। দেখেন এইখানে এই যে সিলেক্ট যে ট্যাগটা ইউজ করেছিলাম, সিলেক্ট ট্যাগ, এই সিলেক্ট ট্যাগে আমরা সিলেক্ট ট্যাগে আমরা যেটা করব, আমি এটাকে পাশটা একটু ক্লোজ করে দেই, সেক্ষেত্রে আমাদের একটু বড় করে দেখাবে, সুবিধা হবে আমাদের দেখতে। তাহলে সিলেক্ট ট্যাগ যেটা ছিল আমাদের, এই সিলেক্ট ট্যাগের এই জায়গাটায় আমরা এখন নতুন একটা অ্যাট্রিবিউটস ইউজ করব। সেই অ্যাট্রিবিউটস এর নাম হচ্ছে যে আমি আসলে কয়টা সিলেক্ট করছি এটা বলে দিব, সিলেক্ট কয়টা করতে চাই। তাহলে আমাদের সেই ক্ষেত্রে বলতে হবে একটা সাইজ নামে একটা অ্যাট্রিবিউট, সাইজ। এই সাইজের ভিতরে যদি আমরা বলে দেই যে 2, তার মানে আমি এট এ টাইম 2টা জিনিস সিলেক্ট করতে পারবো। যদি বলে দেই 3, তাহলে আমি সর্বোচ্চ 3টা জিনিস সিলেক্ট করতে পারবো। তার মানে আমি কয়টা সিলেক্ট করছি, এই লিস্টে তো অনেকগুলো আইটেম থাকবে আমাদের, ধরেন 10টা আইটেম আছে, বাট এই 10টা থেকে আমি একসাথে কয়টা আইটেম চুজ করতে পারবো। তাহলে ধরেন আপনার 10টা খাবারের নাম বললো, আপনাকে বললো যে কোনো 2টা আইটেম আমি তুমি চুজ করো, দুইটা তুমি পাবা, 2 এর বেশি অপশন তুমি নিতে পারবে না। তাহলে সাইজ 2 বলে দিলাম, যে আপনি 10টা থেকে যে কোনো 2টা আইটেম পিক করতে পারবেন। আর যদি বলা থাকে 3, তার মানে 3টা আইটেম নিতে পারবেন। আর যদি কিছুই বলা না থাকে তাহলে একটাই নিতে পারবেন। তার মানে কিছু বলা না থাকা মানে হচ্ছে সাইজ 1, বাই ডিফল্ট সাইজ 1। তাই জন্য সাইজ 1টা বলা লাগে না, এমনি সে একটা নিতে পারে। তাহলে আমরা বললাম সাইজ 2 মানে 2টা নিতে চাই। এখন শুধু সাইজ 2 বললেই হয়ে যাবে এমন কথা না, এখানে আরেকটা অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে, যে অ্যাট্রিবিউটস এর নাম হচ্ছে মাল্টিপল। মাল্টিপল তার মানে আমরা একের বেশি যখনই নিতে চাবো, তখন আমাদের এই অ্যাট্রিবিউটসটা কিন্তু বলে দিতে হবে যে মাল্টিপল, যে আমি একের বেশি নিতে চাই। তাহলে এই 2 মানে 2টা নিতে চাই, এবং এটা যেহেতু একের বেশি, এই জন্য মাল্টিপল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যদি 3ও লিখতাম তাহলেও মাল্টিপল ইউজ করতে হতো। তার মানে যখনই আপনি একাধিক ইউজ করবেন, তখন মাল্টিপল নামে একটা অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে, এবং বলে দিতে হবে যে সর্বোচ্চ আপনি কয়টা সিলেক্ট করতে পারবেন সেটা সাইজ দিয়ে। এখন দেখি এটা কাজ করে কিভাবে। আমরা যদি সেভ করি এটাকে এখন,
সেভ করার পর দেখেন এই যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি যেটা, এই লিস্টে আমাদের কিন্তু এট এ টাইম দুইটা শো করতেছে, দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ইউএসএ, দুইটা দুইটা করে শো করতেছে এট এ টাইম। বাংলাদেশটাও দেখাচ্ছে, ইউএসএ দেখাচ্ছে। আমি নিচে যাই, দেখেন ইউএস এবং ইউকে দুইটা একসাথে দেখাচ্ছে। তার মানে আমি যদি দুইটাকেই সিলেক্ট করতে চাই, তাহলে আমি কিন্তু এখানে একটা সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয়টা সিলেক্ট করতে পারি। তার মানে আমরা দুইটা সিলেক্ট এখন করতে পারতেছি। বোঝা যাচ্ছে কি? তাহলে এই 2 মানে হচ্ছে যে আমার এট এ টাইম কয়টা করে শো করবে। দেখেন আমাকে এট এ টাইম দুইটা করে শো করতেছে। আগে যখন এখানে 1 ছিল তাহলে কিন্তু আমাকে একটা একটা শো করতো, বাংলাদেশ, ইউএসএ, এরকম একটা করে শো করতো। তাহলে এই 2 মানে হচ্ছে এট এ টাইম দুইটা শো। আমি যদি 2 এর বদলে 3 দেই, তাহলে দেখেন আমার 3টা একসাথে শো করবে। 3 দিয়ে যদি আমি এটাকে সেভ করি, দেখেন এই যে লিস্টে 3টা আইটেম একসাথে শো করতেছে। তাহলে কয়টা আইটেম শো করবে এটা দিয়ে আমরা বললাম 2 বা 3, যার টাইম 3টা আইটেম শো করবে। আর মাল্টিপল মানে হচ্ছে আমি এট এ টাইম মাল্টিপল অপশনকে সিলেক্ট করতে পারবো। তাহলে যদি মাল্টিপলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা একটাই নিতে পারবো। একের বেশি 3টা শো করতেছে, বাট একটা ক্লিক করতে পারবো। বাট মাল্টিপল বলা থাকলে 3টা শো করতেছে, এবং আমি যদি চাই 3টা নিতে, সেক্ষেত্রে আমরা একটা সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে 2টা 3টা ভাবে নিতে পারবো, অথবা 2টা চাইলে 2টা নিতে পারবো। এটা কি বুঝছেন মাল্টিপল অপশনের কাজ কি? জি স্যার, বুঝছি এটা। ওকে, ঠিক আছে। তাহলে মাল্টিপল অপশন ইউজ করে আমরা একের বেশি লিস্ট থেকে চুজ করতে পারবো, এটাকেই ইন্ডিকেট করতেছে। এরপরে নেক্সট আমরা এই সিলেক্টের পরে আমরা যদি আরো চলে আসি, তাহলে আমাদের আরো কিছু অপশন ছিল। তার ভিতরে আমাদের একটা জিনিস ছিল হচ্ছে আমরা কিছু বাটন ইউজ করা দেখেছিলাম। বাটনের ভিতরে কি ছিল? ইনপুটের কিছু বাটন ছিল, যেমন আমরা ইনপুট টাইপ, আমরা একটা বাটনের নাম বলেছিলাম যেটার নাম ছিল হচ্ছে সাবমিট বাটন। সাবমিট, এই সাবমিট বাটনের কাজ হচ্ছে, এই সাবমিট বাটনটা নর্মালি আমরা যখন ফর্মটাকে সাবমিট করি কোথাও তখন ইউজ করি। যে ফর্মের ভিতরে যখন ডেটাগুলো এন্ট্রি করে ফেলি, এন্ট্রি করে যখন আমি সাবমিট বাটনে প্রেস করি, তখন আমার ফর্মটা আসলে ব্যাক এন্ডে সাবমিট হয়। তখনই আসলে অ্যাকচুয়াল প্রোগ্রামিং এর দরকার হয়। তখনই আসলে আমাদের ওই যে প্রোগ্রামিং এর পিএইচপি ল্যাঙ্গুয়েজ বলেন, ডেটাবেস বলেন, তখন আসলে এটার কাজ হয়। কারণ আমি সাবমিট করলে অ্যাকচুয়ালি কি হবে, এটা কোথায় যাবে, কোথায় সেভ হবে, কি পাইলাম, ওইগুলো তখন ওইখানে যে ভেরিফিকেশন করতে হয় আসলে। তাহলে এই সাবমিট বাটনের কাজ হচ্ছে ফর্মে ডেটাগুলোকে সাবমিট করা, ব্যাপারটা এটুকুই। তাহলে আমি ইনপুট টাইপ সাবমিট লিখে দিলাম এখানে। এরপর এখানে আরো কিছু অ্যাট্রিবিউটস ইউজ করা যায়। এর মধ্যে একটা অ্যাট্রিবিউটস এর নাম ছিল ভ্যালু অ্যাট্রিবিউটস। ভ্যালু, এই ভ্যালুর কথা ছিল যে আমি যে সাবমিট বাটনটা তৈরি করব, এই সাবমিট বাটনের নামটা কি হবে, লেভেলটা কি হবে। কারণ আমরা জানি যে বাটন যখন আমরা তৈরি করি, এক একটা বাটনের উপরে এক এক ধরনের কথাবার্তা লেখা থাকে। কোথাও লেখা থাকে ক্লিক মি, কোথাও লেখা থাকে সাবমিট, কোথাও লেখা থাকে সাইন আপ, কোথাও লেখা থাকে সাইন আউট, অনেক অপশন থাকে। তার মানে আমি কি দেখতে চাই সেটা আমরা এখানে লিখে দিব। যদি না লিখি সেক্ষেত্রে বাই ডিফল্ট সে সাবমিট কথাই দেখাবে। তাহলে আমি যদি লিখে দিতে চাই যে আমাকে এই বাটনের নাম হচ্ছে রেজিস্টার, তাহলে আমাকে রেজিস্টার দেখাবে বাটনের নাম। তাহলে এইভাবে আমরা একটা বাটন তৈরি করতে পারি। তাহলে এটাকে আমি যদি ক্লোজ করে দেই ইনপুট ট্যাগেরটা, এবং এটাকে সেভ করলে আমরা দেখব যে আমাদের এই রেজিস্টার নামে একটা বাটন কিন্তু আমাকে শো করতেছে এই লিস্টের পাশে। পাশে চলে আসছে কারণ হচ্ছে আমরা ব্রেক ট্যাগ ইউজ করি না, এই কারণে। জানি যে ব্রেক ট্যাগ ইউজ করলে এটা পরবর্তী লাইনে চলে আসছে। তাহলে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে দিই একটু নিচে ফাঁকা দেখার জন্য। তাহলে আমি এখানে একটা ফি ট্যাগ ইউজ করি যাতে একটু ফাঁকা দেখতে পাই। জাস্ট ফি ট্যাগটা ওপেন করি এবং এটাকে আমরা ক্লোজিংটাকে পরে নিয়ে আসি। আর একটা প্যারাগ্রাফের ভিতর আমরা এটা রাখলাম। এখন যদি এটা সেভ করি, সেক্ষেত্রে দেখবো যে আসলে আমাদের রেজিস্টার বাটনটা নিচে দেখা যাচ্ছে। তাহলে এই বাটনের কাজ ছিল সাবমিট করা। তাহলে আমি যখন ইনফরমেশন দেওয়ার পর সাবমিট বাটনে চাপ দিব, তখন আসলে এই ডাটাগুলো সাবমিট হবে। বাট এখন ক্ষেত্রে কিছুই হচ্ছে না, যেহেতু আমাদের ব্যাকএন্ডের কোনো রিলেশন এখানে নাই। একইভাবে আমি যদি এই বাটনটাকেই কপি করি, এই বাটনটাকেই কপি করি, সেক্ষেত্রে আমরা আরো কিছু বাটনের টাইপ ছিল। এর ভিতরে একটা টাইপের নাম দেখছিলাম আমরা রিসেট বাটন। একটা বাটনের নাম ছিল রিসেট বাটন, এবং এই বাটনের কাজ ছিল যে এই বাটনে প্রেস করলে ফর্মের যে ডাটাগুলো আমরা ইনপুট দিয়েছি ওই ডাটাগুলোকে সে ক্লিয়ার করে দেয়। তাহলে আমরা বলতে পারি যে ক্লিয়ার অথবা রিসেট, নাম যে কোনো নাম দিতে পারি। বাটনের নাম কি দিতে চাই সেটা এখানে দিতে পারি। তাহলে টাইপটা হচ্ছে রিসেট, তার মানে এ ক্লিক করবে যে আমার ফর্মটাকে ক্লিয়ার করে দেবে। এখন ভ্যালুতে আপনি যা দেখতে চান লিখে দিবেন, যে ফর্মের মানে বাটনের গায়ের উপরে কি দেখতে চান সেটা এখানে লিখে দিন। এখন সেভ দিলে দেখবো যে আমাদের এই যে রেজিস্টার বাটনের পাশে রিসেট নামে একটা বাটন চলে আসছে। এখন শুধুমাত্র কি আমরা সাবমিট এবং রিসেট বাটন ইউজ করতে পারি? এখানে আরো বাটন আছে আমাদের ইউজ করা যেতে পারে। যেমন আমি যদি লিখি শুধুমাত্র, দেখেন আমি লিখলাম ইনপুট টাইপ,
বাটন। তাহলে ইনপুট টাইপ বাটন মানে হচ্ছে আমি একটা বাটন চাই, তাহলে এভাবেও আমরা বাটন বানাইতে পারি যে ইনপুট টাইপ বাটন, যে আমি একটা বাটন চাই, সেই বাটনের এখন আমরা যে বাটনটা চাই সেক্ষেত্রে এখানেও কিন্তু বাটন হবে একটা। এটা যদি আমরা ক্লোজ করে দেই এবং এটাকে সেভ করি, দেখেন এখানে একটা বাটন আসছে, বাট বাটনের ভিতরে কিছু লেখা নাই, কারণ আমি তো বলি না যে বাটনের ভিতরে কি লেখা থাকবে, শুধু বলছি ইনপুট টাইপ বাটন। এখানে ছোট্ট একটা বাটন চলে আসছে, এই যে রেজিস্টার, তার পাশে হচ্ছে রিসেট, তার পাশে এই যে ছোট্ট বাটন চলে আসছে। এখন এই বাটনের যদি আপনি একটা ইনফরমেশন দিতেন যে এই বাটনটা কি হবে, তাহলে আমি যেটা ভ্যালু দিয়ে দিতাম, যেটার ভ্যালু হচ্ছে সামথিং, ভ্যালু ধরেন দিলাম শো বা যে কোনো কিছু। এরপর যদি এটাকে সেভ করি তাহলে দেখবো যে বাটনের নাম শো চলে আসছে। মানে আমরা যেমন সাবমিট বাটন, রিসেট বাটন তৈরি করতে পারি, এমন চাইলে আমরা বাটন দিয়েও টাইপ বানাইতে পারি, এবং কি নামের বাটন চাই এভাবে করেও বাটন বানানো যায়। এইভাবে আমরা বাটন তৈরি করতে পারি। নেক্সট আমরা আরো যদি কিছু ইনপুট টাইপ দেখতে চাই, তার ভিতরে একটা ইনপুট টাইপ আমরা পপুলারলি ইউজ করি যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করি, তখন মাঝে মধ্যেই দেখেন ফর্মের ভিতর আপনার কমেন্টস লেখার একটা অপশন থাকে। ফেসবুকে আমরা দেখি না কমেন্টস করা যায় কোন একটা পোস্টের নিচে, এবং কমেন্টস করার ক্ষেত্রে কি আমাকে আসলে মাল্টিপল লাইন লিখতে সে অপশন দেয়, যে আমি চাইলে কমেন্টসে খুব বড় কিছু লিখতে পারি, মানে দুই তিন চার লাইনের একটা কমেন্টস করতে পারি। নর্মালি যে টেক্সট বক্স গুলো যখন ইউজ করি, টেক্সট বক্সের ভিতরে আসলে খুব অল্প পরিমাণ লেখার জন্য আমরা ইউজ করি, যেমন নাম, কারো কারো একটা ডেট অফ বার্থ, এই ছোট ছোট ক্ষেত্রে ইউজ করি। বাট আমি এখানে তাকে একটা কমেন্টস লিখতে দেই, সেক্ষেত্রে কিন্তু এই অংশের ভিতরে সে কমেন্টস লিখতে পারবে না। কমেন্টসে যেহেতু অনেক ইনফরমেশন থাকবে, অনেকগুলো মানে আমাদের লাইন লিখতে হবে, সেক্ষেত্রে আমরা কি করি, আর একটা টাইপ ইউজ করি। সেই টাইপটা আমরা দেখি যে কি টাইপ ইউজ করবো। তাহলে আমরা এই প্যারাগ্রাফের নিচে এসে নতুন একটা ইনপুট টাইপ নিব, সেটা আসলে ইনপুট টাইপ বলি না, আমরা এটাকে বলি টেক্সট এরিয়া। তাহলে আমি এখানে বললাম টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়ার কাজ হচ্ছে, আমি যদি এটাকে এটুকু লেখার পরে যদি একে সেভ করে দেখি কি আসে, আসলে সেভ করলে দেখবেন এইখানে একটা টেক্সট এরিয়া চলে আসে। দেখা যাচ্ছে কি একটা বড় একটা ইনপুট জায়গা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি কিনা আমরা? আমাদের যে ইনপুটের যে বক্স গুলো আসতো তার থেকে একটু বড় সাইজের একটা বক্স দেখতে পাচ্ছি কি? তো এটা কি বলছে, টেক্সট এরিয়া, যেখানে আমরা একটু বেশি লেখা লিখতে পারবো। এই বক্সটা কতটুকু হবে এটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারবো, যে এই বক্সের ভিতরে আসলে কত কলাম হবে, কত রো হবে। তো এটা বলবো কিভাবে, এই টেক্সট এরিয়া যেখানে বলেছি, এখানে তো আমরা এই টেক্সট এরিয়া যে শুরুর ট্যাগটা ছিল, আমরা জানি যে অ্যাট্রিবিউটস গুলো অলওয়েজ কি করতে হয়, শুরুর ট্যাগের সাথে বলতে হয়। তাহলে টেক্সট এরিয়া লেখার পর একটা স্পেস দিয়ে আমি যদি এখানে বলে দিই রোজ, রোজ মানে কত রো এটা লিখতে পারবো, কয়টা রো লিখতে পারবো। রো মানে আমরা জানি টেবিলের ক্ষেত্রে দেখেছিলাম যে উপরে নিচে গুলোকে আমরা রো বলি। তাহলে রোজের ভিতরে যদি বলে দেই যে এখানে 30, তার মানে 30 রো আমরা ডেটা লিখতে পারবো, এটা রোজ দিয়ে বিন করতেছে। এখন আমি যদি বলি কলাম, মানে কত কলাম ডেটা লিখতে পারবো, তাহলে লিখবো সেক্ষেত্রে কলস। তাহলে রোজ হচ্ছে কতগুলো রো নাম্বার সেটা বোঝানোর জন্য, আর কলস হচ্ছে কতগুলো কলাম সেটা বোঝানোর জন্য। আমি বললাম যে কলাম হচ্ছে 20। এটা বলার পর যদি সেভ করি তাহলে দেখবো আমাদের বক্সটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই যে অনেক বড় সাইজের একটা বক্স চলে আসছে। তার মানে এখানে আমরা 30টা লাইন লিখতে পারবো, যেহেতু রো মানে কি এক একটা লাইন এক একটা রো, আর কলাম মানে হচ্ছে এইদিকে এই এক এক লাইনে আমি 20টা করে অক্ষর লিখতে পারবো। তাহলে এই রোজ কলাম দিয়ে বোঝাচ্ছে যে আমরা এইদিকে কতগুলো লিখতে পারবো রো, আর এইরকম করে কয়টা লিখতে পারবো, দ্যাট ইজ এ কলাম। তাহলে এখানে 30-20 দিয়ে এটা মিন করতেছে। তাহলে আমরা বলে দিতে পারবো যে কতটুকু। আমি যদি একটু ছোট করে দেই, যেটা 10x10 হবে, 10-10, তাহলে দেখবো একটু ছোট দেখাচ্ছে আগের থেকে। এটা করে যদি আমরা সেভ করি দেখবেন 10x10 সাইজের একটা আমাকে চলে আসছে, ব্যাপারটা এরকম। তাহলে এই হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, যেখানে আমরা কি করতে পারি, যে একটা কমেন্টস লেখার জন্য ইউজ করতে। এখন বাই ডিফল্ট যদি আমি চাই যে এই বক্সের ভিতরে কিছু লেখা থাকুক, আগে থেকে কিছু লেখা আছে, তাহলে এই যে টেক্সট এরিয়া শুরু এবং শেষ করেছিলাম, মাঝখানে এসে যদি কিছু লিখে দেই, আমরা এখানে যদি কিছু লিখে দেই কন্টেইনে, যদি সেভ করি দেখবেন ওই লেখাগুলো আমাদের কিন্তু টেক্সট বক্সের ভিতরে দেখা যাচ্ছে, এই যে এরিয়ার ভিতরে কিন্তু লেখা চলে আসছে। টেক্সট এরিয়া যে শুরু ছিল, শুরু ট্যাগ, এবং তার এন্ড ট্যাগের মাঝখানে যে পজিশনটা আছে, এখানে যে আমি কিছু লিখে দিই, ওই লেখাটাই আমাদের টেক্সট এরিয়াতে আসলে শো করবে। আর যদি আমরা যখন ইনপুট নিব, তখন ইউজার এখানে কোনো ইনপুট লিখবে, লিখে যখন সাবমিট করবে, তখন এই ডেটাগুলো আমার কাছে আসলে চলে যাবে। বাট আমি যদি আগে থেকে কিছু দেখাইতে চাই, তাহলে এখানে লিখে দেখাইতে পারি এরকম চাইলে। তাহলে এই ছিল টেক্সট এরিয়া, যেখান থেকে আমরা কোনো একটা টেক্সট ডেটা বা কমেন্টস এই ধরনের ইনপুট গুলো নিতে পারবো। এখন আমরা যেই ব্যাপারগুলো দেখলাম, এখানে আমরা দেখবো যে আর কি কি করা যায়। আমরা তো ডিফারেন্ট টাইপ অফ ইনপুট দেখলাম, এখন ইনপুটের ক্ষেত্রে আর কি কি অপশন ইউজ করা যায় এটা একটু দেখবো। এখন এরকম হতে পারে কিনা, ধরেন আমরা
একজন ইউজারের কি নিব, নাম নিব। এখন নামের তো আর দুইটা অংশ থাকতে পারে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা যখন ফর্ম ফিল আপ করি ইন্টারনেটে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ফর্মগুলো এভাবে দেওয়া থাকে, এন্টার ইউর ফার্স্ট নেম। গুগলের ক্ষেত্রেও দেখি যখন আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করি, বলা থাকে এন্টার ইউর ফার্স্ট নেম, এন্টার ইউর লাস্ট নেম। তার মানে মাল্টিপল আমাকে টেক্সট বক্স নিতে হবে, এবং সবগুলো টাইপে কিন্তু টেক্সট হবে। ফার্স্ট নেম নেওয়ার জন্য আমরা টেক্সট টাইপের ইনপুট নিব, লাস্ট নেম নেওয়ার জন্য টেক্সট টাইপের ইনপুট নিব। তার মানে আমাকে একাধিক কিন্তু টেক্সট টাইপের ইনপুট ইউজ করা লাগতে পারে। এখন আমি যদি একাধিক টেক্সট টাইপের ইনপুট ইউজ করি, সেক্ষেত্রে কোন টেক্সটের ভিতরে আমি কি রাখতেছি এটা আমাকে মনে রাখবো কিভাবে? আমি তো আসলে এই প্রত্যেকটাকেই ব্যাকএন্ডে যখন নিব, মানে আমার ব্যাকএন্ডে যখন আমি এই ডেটাগুলোকে এখান থেকে ফর্মে যখন সাবমিট করবে, তখন তো আমাকে এটা কোথাও না কোথাও নিতে হবে। তাহলে আমি বুঝবো কিভাবে যে এই যে বক্সটা ইনপুট টাইপ টেক্সট আছে, এটার ভিতরে কি তার ফার্স্ট নেম আছে নাকি লাস্ট নেম? ধরেন আমি এটাকে দেখে দিচ্ছি, তাহলে সুবিধা হয় বুঝতে। আমি এটাকে কপি করতেছি, যেটা বলতেছিলাম এটা একটু দেখাচ্ছে যে আসলে কি বোঝাতে চাচ্ছে। আমি পেস্ট করলাম। প্রথমে বলা ছিল এন্টার ইউর ফার্স্ট নেম, এখানে লিখলাম ফার্স্ট নেম, এটা যাচ্ছে লাস্ট নেম। প্রথমটায় ফার্স্ট নেম, দ্বিতীয়টায় লাস্ট নেম। লেখার পরে যখন আমি রিলোড করতেছি সেভ করে, তখন দেখবেন যে আমাকে ফার্স্ট নেমের জন্য একটা অপশন আসছে, এন্টার ইউর ফার্স্ট নেম এটা, এন্টার ইউর লাস্ট নেম এটা। তাহলে মানে এখানে আমি ফার্স্ট নেমটা লিখলাম, এখানে আমি লাস্ট নেমটা লিখলাম। এই ডেটাটা যখন আমি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করব, এই বাটনে ক্লিক করে সাবমিট করব, তখন তো আমার এই সব ডেটাগুলো চলে যাবে আমার ব্যাকএন্ডের কাছে। এখন দেখেন, এখান থেকে একটা ডেটা যাবে, এখান থেকে একটা ডেটা যাবে, এখান থেকে একটা ডেটা যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাগুলো যাবে। এখন কোন ডেটাটা যে কার জন্য সেটা সে আইডেন্টিফাই করবে কি হবে, যে এইখানে যে ডেটাটা গেছে এটার ভিতরে কি রাখছি আমি, এটার ভিতরে কি রাখছি, এটা তো জানে না সে ব্যাকএন্ডে। ও কিছু ডেটা পাইছে, যে এখানে কিছু লেক্সটা পাইছে, এখানে কিছু লেক্সটা পাইছে, বাট কোনটার ক্ষেত্রে কোনটা পাইছে এটা মনে রাখবে কিভাবে? তাহলে মনে রাখার জন্য আমরা কি করি, এইখানে এইখানে যে আমরা ইনপুট টাইপ টেক্সট বলেছিলাম, এর পরে আমরা একটা স্পেস দিয়ে নেম নামে একটা অ্যাট্রিবিউটস ইউজ করি। তার মানে যতগুলো ইনপুট আমরা নিব আসলে ইউজারের কাছ থেকে, প্রত্যেকটা ইনপুটের একটা করে ইউনিক নাম দিয়ে দিব, যাতে ওই নাম ধরে তাকে চিনতে পারি। এটা আমাদের ব্যাকএন্ডে যখন কাজ করবো তখন লাগবে, আপাতত ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে লাগে না, কারণ ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা তো ব্যাকএন্ডের কাজ দেখতেছি না। তার মানে আমি ওইটা দেখাই রাখতেছি যাতে যখন আমরা ব্যাকএন্ডের কাজ করবো তখন রিলেট করতে সুবিধা হয়। তাহলে আমি যেখানে নেম নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, নেম, এবং এর ভিতরে বলে দিব যে এই যে টেক্সট বক্সটা আমি নিলাম, এই টেক্সট বক্সের ভিতরে কি পাবা তুমি, ফার্স্ট নেমটা পাবা। তাহলে এখানে যদি আমি লিখে দেই যে ফার্স্ট নেম, অথবা সংক্ষেপে আপনি যদি এফ নেম লেখেন, আপনি ইচ্ছা মতো যা খুশি তাই লিখতে পারেন। এফ নেম দিয়ে আমরা মিন করছি ফার্স্ট নেম। তার মানে এই বক্স থেকে আমি যা পাবো, তুমি এফ নেম নামে একটা জায়গায় তুমি রাখবা। পরবর্তীতে যখন তোমাকে জিজ্ঞেস করবো এফ নেমে কি আছে, তখন তুমি এখানে যা লিখছো ওটা আমাকে দেখাবা। তার মানে আমি এই বক্সের একটা নাম দিয়ে দিলাম, যে এই বক্সের নাম হচ্ছে এফ নেম, তার মানে তার ভিতরে আমার ফার্স্ট নেম আছে। এখন আমি এফ নেম না লিখে যদি ফার্স্ট নেম পুরোটাও লিখতাম, তাও কিন্তু প্রবলেম নাই। তাহলে আপনি চাইলেই পুরোটাও লিখতে পারেন, অথবা আমরা ফার্স্ট স্পেলিং এখানে প্রবলেম করছি, ফার্স্ট নেম, তাহলে আমরা এখানে ফার্স্ট নেম ফুলটাও লিখতে পারি। তাহলে ফুল লিখতে পারেন, আপনি চাইলে শর্ট লিখতে পারেন, যেভাবে খুশি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে নাম একটা দিতে হবে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে এই বক্সে কি আছে। তাহলে একইভাবে যখন আমরা লাস্ট নেম দিচ্ছি, তাহলে এখানেও কি আমরা একটা নেম ইউজ করবো, স্বাভাবিকভাবে বলবো যে নেম, এবং এটার নাম দিয়ে দিলাম লাস্ট নেম, যেহেতু আমি লাস্ট নেমটা রাখতেছি। তার মানে যখনই একটা আমরা ইনপুট টাইপ ইউজ করতেছি, এই টাইপে আমরা যেই ডেটাটা নিব ওই ডেটাটা কি নামে জমা রাখবে সেটা আমরা এখানে নেম দিয়ে বলে দিব। তাহলে কিভাবে এইজ এর ক্ষেত্রে কি আমরা কি বলবো বলেন তো, ইনপুট টাইপে বলা আছে নাম্বার, তাহলে আমি এখান থেকে আসলে নিব কি, আসলে ইউজারের এইজটা নিব, তাহলে এটার ক্ষেত্রে নেম দিয়ে দিতে পারি এইজ। তার মানে যখন কম্পিউটারকে আমি পরবর্তীতে জিজ্ঞেস করবো যে এইজ এর ভিতরে কি আছে দেখাও, তখন এইখানে যে নাম্বারটা ইউজার ইনপুট দিবে ওই নাম্বারটা আমাকে তখন দেখাবে। তার মানে আমি এই প্রত্যেকটার জন্য একটা করে ইউনিক নাম দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে তাকে চিনতে সুবিধা হয়। তাহলে একইভাবে ডেটের ক্ষেত্রে লেখা রাখবো নেম ডেট, টাইমের ক্ষেত্রে লেখা রাখবো নেম টাইম, ইমেলের ক্ষেত্রে লেখা রাখবো নেম ইমেল। ব্যাপারটা কি বোঝেন, একটু বলেন তো। আর একটা প্রশ্ন আছে। আচ্ছা দেখেন, এই যে আমরা এখানে কিন্তু নেম দিয়েছিলাম, যেটা রেডিওর ক্ষেত্রে নেম দিয়েছিলাম, যারা রেডিওর ক্ষেত্রে নেম বুঝতে পারে না, দেখেন রেডিওর ক্ষেত্রে আমরা নেম দিয়েছিলাম, বাট দুইটা কি সেম নেম দিয়েছি কেন বলেন তো? আমরা কিন্তু উপরে সবগুলো আলাদা আলাদা নাম দিচ্ছিলাম, বাট এই দুইটাকে সেম নাম কেন দিচ্ছিলাম? লজিক কি বুঝছিলেন? সেম নামের উদ্দেশ্য ছিল যে আমরা দুইটা থেকে যে কোনো একটা এট এ টাইম নিতে পারবো, একসাথে দুইটা নিতে পারবো না, তাই না? আমি তো কখনো একটা ফর্ম যখন সাবমিট হবে তখন কি আমরা মেল ফিমেল দুইটা ভ্যালু নিতে পারবো এট এ টাইম? তাহলে যখন একজন ছেলে ফর্মটা ফিল আপ করবে তখন আমি নিব কি মেল, যেহেতু মেল চুজ করবে সে। যখন একজন মেয়ে সাবমিট করবে ফর্মটাকে তখন চুজ করবে সে ফিমেল, তার মানে তখন আমি ফিমেল নিব। তার মানে এট এ টাইম আমি কিন্তু এই রেডিও বাটন থেকে একটাই ভ্যালু নিতে পারবো।
হয়তো মেলটা নিব অথবা ফিমেলটা নিব, এই জন্য দেখেন দুইটার নাম সেম। বাট চেক বক্স আমরা কি বলছিলাম, এট এ টাইম কয়টা ভ্যালু নেওয়া যায়? চেক বক্সে একাধিক নেওয়া যায় স্যার। হ্যাঁ জি ভাই। চেক বক্সে এট টাইম আমরা মানে একাধিক ভ্যালু মানে চাইলে সবগুলোও নিতে পারি, চাইলে একটাও নিতে পারি, চাইলে দুইটাও নিতে পারি, তার মানে আমরা চাইলে সব ভ্যালু নিতে পারি। তাহলে এখানে বলেন তো চেক বক্স গুলোতে যখন আমরা নাম দিব তখন কি সব একই নাম দিব? যদি বলি নেম, তাহলে কি সবগুলোর নাম একই হবে যতগুলো চেক বক্স আছে? তখন কিন্তু নাম এক হবে না, কারণ আমরা মাল্টিপল ভ্যালু নিতে যাচ্ছি। তাহলে কেউ যদি জাভায় ক্লিক করে তাহলে আমি তাকে রাখবো কি জাভা, নাম দিয়ে দিলাম জাভা। যেহেতু আমরা এখানে জাভা দেখাচ্ছে, এই চেক বক্স অপশন আছে জাভা, তার মানে কেউ যদি এই চেক বক্সটা ক্লিক করে তাহলে আমি কম্পিউটারকে পাঠাবো যে জাভা সে চুজ করছে। কেউ যদি পিএসপি চুজ করে তার মানে নেইমে আমরা দিয়ে দেবো পিএসপি। আমরা পিএসপি দিচ্ছি কারণ যাতে আমাদের মনে রাখতে সুবিধা, যেহেতু এখানে পিএসপি লেখা ছিল এই জন্য পিএসপি। আপনি যদি এখানে অন্য নামও দেন সেক্ষেত্রে সমস্যা নাই, বাট মিলাই দিলে আপনার মনে রাখতে সুবিধা হবে। যেখানে যে পিএসপি আছে আমি এখানে দিয়ে দিই পিএসপি। তার মানে কেউ যদি পিএসপির এই বক্সটায় ক্লিক করে তাহলে আমি বলছি তুমি জমা রাখো পিএসপি। কেউ যদি দুইটা ক্লিক করে জাভা এবং পিএসপি, তাহলে তুমি জাভাটাকেও মনে রাখবা, পিএসপিটাকেও মনে রাখবা। তার মানে এইখানে নেইমে যেটা বলবো ওইটাই সে মনে রাখবে, ওইটাই সে আসলে ব্যাকএন্ডে জমা রাখবে। তাহলে একইভাবে আমরা সি এর ক্ষেত্রে যদি এখানে বলে দেই যে নেম হচ্ছে সি, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা সেভ করলে, যে সেভ দিয়ে যদি দেই, সেভ দিয়ে দেখবো এখানে কিন্তু আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি না, যা লিখছিলাম এগুলো কিন্তু এখানে কোনো কিছু আসে নাই। তাহলে এটা কখন কাজ করবে? যখন আমরা আসলে ব্যাকএন্ডে কাজ করবো তখন আমাদের এই ভ্যালুগুলো লাগবে, এখন লাগবে না। এই নেইমের যতগুলো প্রপার্টি বললাম সবগুলো কাজ করবে যখন আমরা ফর্মটাকে সাবমিট করব তখন শুধুমাত্র। তাহলে এটা আমরা আপাতত দেখে রাখলাম, যখন আমাদের ফর্ম সাবমিট করবো তখন এটা আমরা আরো ডিটেলস আলোচনা করব। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো দেখেন, তাহলে একটা প্রপার্টি দেখলাম যে আমরা নেম নামে একটা প্রপার্টি ইউজ করতে পারি। এখন নেমের পরে আরেকটা প্রপার্টি দেখি। ধরেন এখানে আরেকটা প্রপার্টি আছে, এটা হচ্ছে ভ্যালু। তো আমি এখানে ভ্যালু কথাটা লিখে দেই। ভ্যালুটা আমরা অন্য কোথাও ইউজ করেছি মেবি, দেখেন কোথায় ইউজ করেছিলাম ভ্যালুটা এর আগে। না, ভ্যালুটা ইউজ করি না এখনো। তাহলে ভ্যালু লিখলাম এখানে। তাহলে কোনো একটা ইনপুটে আমি যদি ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউটস ইউজ করি, এখানে ভ্যালুর পরে আমি একটা ইকুয়াল দিয়ে বলে দেবো কি চাই। তাহলে দেখেন আমি যদি চাই যে এই ঘরের ভিতরে এই যে বক্সটা আছে এটাই তো এই বক্সটা, তাই না, যেখানে আমি লিখতেছি, তাই কিনা? এখানে আমাদের র্যাপ টেক্সটটা দিয়ে আনি, তাহলে আমাদের জিনিসগুলোকে র্যাপ হয়ে যাবে। একটু বলেন তো আমাদের ওকে। আচ্ছা একটু আমাকে বলেন যে এই যে বক্সটা ইনপুট টাইপ টেক্সট নেম ফার্স্ট নেম, এটা আসলে কোন বক্স? এটা না, এই প্রথম বক্সটা এটা। স্যার এখন এই বক্সের ভিতরে আমি যদি কিছু লেখা দেখতে চাই, ধরেন আপনারা মাঝে মধ্যে দেখবেন মাঝে মধ্যে আমরা একটা ফর্ম সাবমিট করার পরে আবার এডিট করি না, অনেক সময় এডিট করার অপশন থাকে, তাই না, যে আপনি হয়তো চেঞ্জ করতে পারেন বিভিন্ন জিনিসগুলো। একবার ফর্ম সাবমিট করছেন, এরপর এটাকে কিছু চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে এডিট অপশন আছে আমাদের, এডিট ফর্ম এডিট অপশন থাকে কোনো কোনো ক্ষেত্রে। যদি অপশন থাকে তাহলে আমরা ইউজ করতে পারি। যখনই আমি এডিট অপশনে ক্লিক করব সেক্ষেত্রে কি হয়, আগে যেটা দিছিলাম এটা কিন্তু বক্সের ভিতরে আমাকে অটোমেটিক দেখায় যে আগে তুমি এটা দিছিলা, এখন এটা মুছে দিয়ে নতুন এটা চেঞ্জ করতে পারো। তাহলে ওই জিনিসটা দেখানোর জন্য আমরা এই ভ্যালুটা ইউজ করি। তাহলে ভ্যালুর ভিতরে আমি যদি এখানে বলে দেই যে বাই ডিফল্ট নামে বলে দিলাম জাহিদ, আমার নাম বলে দিলাম এখানে। আর একইভাবে এই যে লাস্ট নেম আমি যদি ভ্যালুতে বলে দেই ভ্যালু, তাহলে এখানে বলে দিলাম ধরেন হাসান, এটা বলে দিলাম। এখন আমি যদি এটাকে সেভ করি তাহলে দেখবো আমাদের এই যে এই ঘরের ভিতরে এই জাহিদ কথাটা লেখা দেখা যাচ্ছে, এখানে হাসান কথাটা লেখা দেখা যাচ্ছে। তার মানে দেখেন ভ্যালুতে আমি যা বলে দিচ্ছি আমার এই বক্সের ভিতরে বাই ডিফল্ট ওই লেখাগুলো চলে আসছে। তাহলে এগুলো আমরা এভাবে বলি না এখানে, এটা আমরা কি করব, যখন আমরা এটাকে সেভ করে দিব এই ফর্মটা প্রথমবার ইনপুট দেওয়ার পরে, এরপরে যখন এই ফর্মটাকে কেউ এডিট করতে যাবে, সে হয়তো তার নাম চেঞ্জ করতে চায়, তার ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চায়, হতেই পারে তার যেই চুজ ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো সে বদলাইতেছে, আগে হয়তো জাভা পিএসপি নিছিল, ভুল করে হয়তো বোঝে নাই, সে হয়তো এটাকে চেঞ্জ করে এখন সি নিতে চায়। তাহলে এই জিনিসগুলো যখন সে করবে তখন আমাকে কি করতে হবে, যখনই সে এডিট করতে চাইবে তখন আমার কাছে যেগুলো ছিল ডেটাবেজে সেভ করা ওইগুলো আমি তাকে এখানে দেখাবো ফর্মের সাথে সাথে, যে তুমি এগুলো দিছিলে আগে, এখন তুমি যদি নতুন কিছু করতে চাও তাহলে তুমি ধরেন এটা মুছে দিয়ে নতুন যা লেকচারে লিখে দাও, তুমি এটা মুছে দিয়ে নতুনটা লিখে দাও। এরপর যখন সেভ দিবা তখন তুমি এখন যারা লেখছে এটাকে আমি সেভ করে রাখবো, তোমার আগেরটা থাকবে না, নতুনটা আপডেট হবে। তাহলে আপডেটের ক্ষেত্রে আমরা আসলে এই ভ্যালু অ্যাট্রিবিউটসটা ইউজ করে
ডেটাবেস থেকে ডেটাগুলোকে যখন দেখাবো ফর্মে তখন এটা কাজে লাগবে আমাদের, যে আমি আসলে আগে থেকে কি দিছিলাম এটা আমি ওই ভ্যালু দিয়ে তাকে দেখাইতে পারবো যে তুমি আগে এটা দিছিলা। এখন চাইলে এটা রাখতেও পারো অথবা চাইলে নতুন ভ্যালু দিয়েও এটা চেঞ্জ করতে পারো। তাহলে এই কারণে ভ্যালুটা আমাদের কাজে লাগবে। নেক্সট আমরা আরো কিছু অ্যাট্রিবিউটস এখানে ইউজ করি। তার মধ্যে একটা অ্যাট্রিবিউটস এর নাম হচ্ছে রিড অনলি। রিড অনলি, এই রিড অনলি ব্যাপারটা কি দেখি, আমরা যদি একটু সেভ করি। দেখেন রিড অনলি বলার কারণ হচ্ছে, দেখেন এই যে আমি বলছি রিড অনলি কোনটাকে, ফার্স্ট নেমের এই বক্সটাকে বলেছে রিড অনলি। তার মানে এই যে এখন দেখেন এই সেকেন্ড নেম বা লাস্ট নেম যেটা আছে আমি কিন্তু এখানে ক্লিক করে এটা মুছতে পারতেছি, নতুন কিছু লিখতে পারতেছি। বাট এই যে প্রথম যে নামটা আছে এখানে ক্লিক করতে পারতেছি, বাট এটা কিন্তু মুছতে পারতেছি না। বা নতুন কিছু কিবোর্ড দিয়ে আমি টাইপ করার চেষ্টা করতেছি, বাট টাইপ হচ্ছে না কোনো কিছু। তার মানে এই ভ্যালুটাকে আমরা শুধু রিড করতে পারতেছি, বাট এটাকে চেঞ্জ করতে পারতেছি না। তাহলে এটার নাম হচ্ছে রিড অনলি, যে আমি শুধু পড়তে পারবো। অনেক সময় হয় না যে আপনি যখন একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করেন, আপনি কি পরবর্তীতে ওই ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন? নাম ঠিকানা চেঞ্জ করা যায়, বা ইমেল অ্যাড্রেসে কি চেঞ্জ করা যায়? না স্যার। ধরেন আমি একটা ফোন নাম্বার মানে সিমের একটা নাম্বার নিয়েছি, এখন আমি তো নাম্বারটা চেঞ্জ করতে পারবো না। আমি চাইলে কি করতে পারবো, আমার যেই ইনফরমেশন দিয়ে সিমটা কিনছিলাম ওই নাম ঠিকানা চেঞ্জ করতে পারবো, যে আমার আগে অন্য ঠিকানা দিয়েছিলাম এখন নতুন ঠিকানা দিব। বাট ফোন নাম্বারটা তো চেঞ্জ হবে না, যেহেতু আমার ওইটা ইউনিক একটা নাম্বার। আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যেটা, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি চাইলে কি আমার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবো, আমি চাইলে তো আমার ঠিকানা চেঞ্জ করতে পারবো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে জিনিসটাকে আমি শুধু তাকে দেখতে দিব যে তুমি এটা দেখতে পারবা, বাট এটা চেঞ্জ করতে পারবা না, সেই ক্ষেত্রে আসলে আমরা এই রিড অনলি প্রপার্টি ইউজ করতে পারি। যে আমার তুমি ডাটাবেজ যেটা দিছিলা এটা এখানে আছে, বাট তুমি এটা চেঞ্জ করতে পারবা না, বাকিগুলো পারবা চেঞ্জ করতে। মানে যেটাকে আমি চেঞ্জ করতে দিব না ওইটাকে আমরা চাইলে রিড অনলি প্রপার্টি ইউজ করে তাকে এভাবে রেস্ট্রিকশন দিতে পারি। একইভাবে রিড অনলির মতো করে আমাদের আরো কিছু ব্যাপার ইউজ করা হতে পারে। যেমন আমরা যদি বলে দেই যে তুমি কি করবা, এইখানে ধরেন আমি লাস্ট নেমটাকে বলি, যেহেতু ফার্স্ট নেমে রিড অনলি বলেছি, লাস্ট নেমে নতুন একটা জিনিস দেখাই। তাহলে আমরা এখানে আমরা বলবো এই ভ্যালুর পরে বলি, ধরেন এখানে আমরা বলবো যে এটা হচ্ছে ডিসেবল। ডিসেবল, এই ডিসেবল ব্যাপারটাকে একটু দেখি। ডিসেবল বলার পরে ডিসেবলড বলি, ইডি দিয়ে দিই, ডিসেবলড। জাস্ট এই ডিসেবলড হচ্ছে আমাদের প্রপার্টির নাম। এটা দেওয়ার পর যখন সেভ করতেছি, দেখেন এই যে লাস্ট নেমের যে বক্সটা ছিল এই বক্সটা কিন্তু দেখেন একটু মানে অ্যাশ কালারের হয়ে গেছে। এটা নর্মালি হোয়াইট কালারের দিতে হচ্ছে, এটা অ্যাশ কালার হয়ে গেছে। তার মানে কিন্তু এই বক্সে এখন আমি কিছুই করতে পারতেছি না। তাহলে এটা আগেটা ছিল রিড অনলি, যে আমি এখানে এটা নর্মাল বক্সের মধ্যেই দেখা যাচ্ছে, বাট এখানে মডিফাই করতে পারতেছি না। বাট এই বক্সটাকে সে একটু কিন্তু ডিসেবল টাইপেরই করে দিয়েছে, ডিম টাইপের করে দিয়েছে। মানে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে এটা আসলে কোনো কাজই করতেছে না আমাদের। তাহলে আমরা চাইলে কোন একটা জিনিসকে ডিসেবল করেও রাখতে পারি, চাইলে কোন একটা টেক্সটকে আমরা চাইলে রিড অনলি করেও রাখতে পারি। তাহলে যখন যেটা লাগবে আমাদের ফর্মের রেসপেক্টে ডিসেবল অথবা আমাদের যে রিড অনলি আমরা ইউজ করতে পারবো চাইলে। একইভাবে আমরা আরো কিছু প্রপার্টি ইউজ করি। ধরেন আমি যদি এখানে বলি, ধরেন রিড অনলিটা আপাতত আমরা বাদ দিয়ে দিই, প্রপার্টি দেখে ফেলছি। এখানে যদি আমরা একটা অপশন বলি যেটা নাম হচ্ছে সাইজ। সাইজ, এই সাইজ দিয়ে ব্যাপারটা মিন করে যে আমার এই যে বক্সটা, এই বক্সটার সাইজ কত। আমি যদি বলি সাইজ 100, এরপরে সেভ করে দিলাম। দেখেন আমাদের এই যে ইনপুটের যে বক্স এটা অনেক বড় হয়ে গেছে না দেখতে। লাস্ট নেমের যে বক্সটা তার থেকে ফার্স্ট নেমের বক্সটা অনেক বড় কিনা একটু বলেন তো। যেহেতু আমি 100 সাইজ দিয়েছি, কমাই দরকার নেই, আমি দিলাম 20। তাহলে দেখবেন যে আমাদের সাইজটা কিন্তু এই বাকি বক্সে 20 দিলে বড় হয় না, কেননা বাকিটাও মেবি 20 আছে। আমি 30 দিই, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। 30 দিলাম, সেভ করলাম, দেখেন এটা একটু বড় হয়ে গেছে। এটা নর্মালটা আছে 20, এটা 30 একটু বড়। তাহলে বক্সটা কতটুকু চাই সেটা আমরা সাইজ প্রপার্টি দিয়ে করবো। তাহলে এই ব্যাপারগুলো আমরা সিএসএস দিয়ে আরো বেটার হইতে দেখবো, বাট এইচটিএমএল এই প্রপার্টি দিয়েও দেখা যায়, এই জন্য দেখছি। সাইজ দিয়ে আমরা বলে দিতে পারি যে বক্সটার সাইজ কতটুকু হবে। এরপরে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে ম্যাক্স লেন্থ। ধরেন আমি এখানে স্পেস দিয়ে বললাম ম্যাক্স লেন্থ। এই ম্যাক্স লেন্থের কথার উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে এখানে ম্যাক্সিমাম কত বড় নাম লিখতে পারবো। তাহলে আমি যদি বলে দেই ম্যাক্স লেন্থ 10, এখানে না 10 বলবো কোথায়, এইখানে ম্যাক্স লেন্থ যেখানে বলছিলাম এখানে যদি বলে দিই যে 10, ম্যাক্স লেন্থ 10, এটা বললে কারণটা কি হচ্ছে আমি সেভ করে দিই, তাহলেই বুঝবেন। এখন আমি এই বক্সের ভিতরে, বক্সের সাইজ কিন্তু 30, বাট এখানে আমি 10টার বেশি অক্ষর লিখতে পারছি না। 10 লেখার প্রায় 10টা লেখা হয়ে গেছে। এখন আমি যদি যাই লিখতে চাচ্ছি সে কিন্তু আমাকে আর লিখতে দিচ্ছে না। আমি কিবোর্ডে প্রেস করতেছি বাট আমাকে লিখতে দিচ্ছে না। কেন? যেটা আমি বলছি ম্যাক্স লেন্থ 10, তার মানে আমি সর্বোচ্চ
10 অক্ষরের নাম লিখতে পারবো। এরকম হয় না ফোন নাম্বারের ক্ষেত্রে আমাদের 11 ডিজিট থাকে ফিক্সড, মোবাইল নাম্বারের ক্ষেত্রে। এখন কেউ যদি 13 ডিজিটের মোবাইল নাম্বার লেখে বা 15 ডিজিট লেখে, এটা তো ইনভ্যালিড। তাহলে আমি তাকে বলে দিব যে এখানে সর্বোচ্চ তুমি 11 ডিজিট লিখতে পারবা। তাহলে ম্যাক্স লেন্থে 13 বলে দেওয়া মানে হচ্ছে 13 ডিজিটের বেশি লিখতে পারবা না। আবার যখন আমরা বিকাশে পিন দেই, তাহলে ওখানে বলে দেওয়া থাকে যে 5টা মানে লিখতে পারবা, তাই না? পিনের ক্ষেত্রে 5টা বা 4টা বা যেখানে যেরকম দেওয়া থাকে। তাহলে এটা আমরা কিন্তু ম্যাক্স লেন্থ দিয়ে কন্ট্রোল করতে পারি। সে চাইলেও কিন্তু এর বেশি ইনপুট দিতে পারবে না। আমি যদি বলে দিই যে ম্যাক্স লেন্থ 4, যদি বলে দিই ম্যাক্স লেন্থ 4, তাহলে দেখা যাবে যে আমি এখানে এই 4 এর বেশি, এই 4 বেশি এখন লিখতে পারতেছি। কেন? যেহেতু আমি এটা সেভ করি নাই। আমি একটু সেভ করে নিই তাহলে বুঝবেন। তাহলে আমি সেভ করে দিচ্ছি 4 দেওয়ার পরে। এখন যদি আমি এখানে লিখতে চাই, তাহলে যখনই লিখতেছি আমাদের 4 এখানে কাজ করে নাই, সেভ হয় না এখনো। তাহলে আমি সেভটা আবার করি। নেক্সট আমরা দেখেন এই যে যখনই আবার লিখবো, তখন দেখেন এই 4 এর পরে আর নিচ্ছে না। এই যে 4টা লিখছি SDDS, এরপরে আর যাই লিখতে চাই কিছু লিখতে দিচ্ছে না। তার মানে আমরা ম্যাক্স লেন্থ দিয়ে কয়টা অক্ষর লিখতে পারবো এটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে সাইজ দিয়ে আমরা বক্সের সাইজটাকে কন্ট্রোল করব, আর ম্যাক্স লেন্থ দিয়ে আমি এই বক্সের ভিতরে কয়টা লিটার লিখবো সেটাকে কন্ট্রোল করবো। ব্যাপারটা এটুকুই। নেক্সট আমরা এই যেমন এইজ এর কথা বলছিলাম, এইজ, এই এইজ এর ক্ষেত্রেও আমরা কিছু অ্যাক্টিভিটি ইউজ করতে পারি। ধরুন আমরা এখানে বলে দিলাম এন্টার ইউর এইজ, যেখানে বলছিলাম যে টাইপটা হবে নাম্বার এবং নেমটা হবে এইজ। এরপরে আমরা বলে দেই যে মিনিমাম কত বছর হইতে পারবে, ম্যাক্সিমাম কত হইতে পারবে। ধরেন একজন যদি ভোটার হইতে চায়, তার একটা মিনিমাম বয়স আছে না? জি স্যার। তাহলে আমি এখানে মিনের ভিতরে যদি বলে দিই যে মিনিমাম 18, তার মানে তুমি 18 বছরের নিচে বয়স দিতে পারবা না। 18 নিচে বয়স দিলে সে নিবে না। আর ম্যাক্সিমাম কত পাবো সেটাও বলতে পারি এখানে। তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্স নামে একটা জিনিস ইউজ করবো। এটা ইউজ করবো শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে, যেহেতু আমার বেসটা নাম্বার টাইপ। তাহলে বলতে পারবো মিনিমাম কত নাম্বার আমি অ্যালাউ করবো, ম্যাক্সিমাম কত অ্যালাউ করবো। তাহলে ম্যাক্সিমাম হয়তো আমি অ্যালাউ করবো 100 পর্যন্ত। 18 থেকে 100 এর ভিতরে যদি কেউ বয়স দেয় তাহলে সে তুমি নিবা, এর বেশি দিলে নিবা না। কম দিলেও নিবা না, বেশি দিলেও নিবা না। দেখি করে কিনা। সেভ করলাম। সেভ করে এখন এইজের যে বক্সটা আছে এখানে আমি ক্লিক করতেছি, এখানে আমি লিখি 1 বা 2, তাহলে এটা বললে কিন্তু সেটা ভুল হওয়ার কথা ছিল, সে কিন্তু বলতেছে না। তাহলে এখানে রেঞ্জ কাজ করতেছে না কেন? আবার দেখি, একটু বড় করে দেখি তো। আচ্ছা, 18 নিচে তো নিচ্ছে এখানে। এখন আর নিচ্ছে না। দেখেন আমরা যে এই যে বাটন দুটো ইউজ করতেছি, পাশে দুটো বাটন আছে, একটা দিয়ে বাড়ানো যায়, একটা দিয়ে কমানো যায়। আমি যদি নিচের বাটনটা চাপ দিই, দেখেন 18 নিচে নামতেছে না। বাট এখানে যদি ভুল কিছু লেখেন, আপনি যদি লেখেন 1, তাহলে 1 লিখলে এখন কিন্তু বলতেছে না। বাট যখন আমি সাবমিট করবো তখন কিন্তু সে আমাকে এরর দেখাবে যে এখানে 1 হবে না, কারণ আমাদের মিনিমাম বয়স বলা আছে 18। তাহলে আমি সর্বনিম্ন এখানে 18 লিখতে পারবো। 18 থেকে নিচে দেখেন আর যেতে পারতেছি না। এই যে বাটনে প্রেস করতেছি, 18 নিচে নিচ্ছে না। আবার এখানে যদি 100 লিখি, সর্বোচ্চ বয়স দিয়ে 100 বলছিলাম, 100-র উপরে কিন্তু আমাকে নিবে না। এই যে 100-র উপরে গেলে যাচ্ছে না। বা যদি আমি এই যে মিনিমাম ম্যাক্সিমামটা উঠাই দিতাম, এটা বাদ দিয়ে দিলাম, ধরেন এটা এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন সেভ করে দিয়ে যখন আমি এখানে দিচ্ছি কোন একটা ব্যাপার, আমি দিচ্ছি 1 অথবা 1000, এক্ষেত্রে কিন্তু আরো দিলে বাড়তেছে, 1000, 1, 2, 3, 4 হচ্ছে। তার মানে ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি যে আমি নাম্বারটাকে মিনিমাম কত দিব অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্সিমাম কত দিব। ব্যাপারটা বুঝছেন নিশ্চয়ই, যেভাবে আমরা চাইলে এটা করতে পারি। নেক্সট আমরা ইনপুটে আরো 2-1টা টাইপ দেখি যেগুলো হয়তো আমাদের কাজে লাগে। এর ভিতরে একটা টাইপ হচ্ছে এরকম, আমি এখানে লিখে দেই নিচের দিকে। একটা টাইপ হচ্ছে আমাদের ইনপুট টাইপ ফাইল। ইনপুট টাইপ ফাইল, এই ফাইল টাইপটা আমরা কখন ইউজ করি? ধরেন আমাদের মাঝে মধ্যেই যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করি, বলা হয় যে ছবি আপলোড করার জন্য, ছবি ফটো আপলোড করতে বলে, অথবা কোনো একটা পিডিএফ আপলোড করতে বলে, যেটা বলে হয়তো মানে আমার আইডি কার্ডের একটা পিডিএফ আপলোড করো, অথবা তোমার ভোটার আইডি দাও, তোমার স্টুডেন্ট আইডির একটা পিডিএফ দাও। তাহলে এই ক্ষেত্রে আমরা ফাইল টাইপটা নিব, ইনপুট টাইপ ফাইল। ইনপুট টাইপ ফাইল নিলে ব্যাপারটা কি হবে, আমি যেটাকে জাস্ট সেভ করে দেখতে চাই, তাহলে দেখবেন এইখানে এই যে চুজ এ ফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই বাটনের নিচে যেহেতু নিয়েছিলাম, এই বাটনের নিচে দেখেন চুজ এ ফাইল, এই বাটনে দেখা আছে, এবং নিচে সামনে বলা আছে নো ফাইল চুজেন। তাহলে আমি যদি চুজ এ ফাইল এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাকে কিন্তু আমার কম্পিউটারের যেই আমাদের যে এক্সপ্লোরার, ফাইল এক্সপ্লোরার, এটা শো করছে। এবং এখান থেকে আমি চাইলি যে কোনো একটা ফাইল দেখাইতে পারি যে আমি আসলে এই ফোল্ডার থেকে বা এই ফাইলটাকে নিতে চাই। তাহলে এটাকে যখন সিলেক্ট করে ওপেন দিয়ে দেই, তখন দেখবেন এই ফাইলের নামটা বা লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এটা যদি আমি ফাইলে সাবমিট করতাম, যে আমাদের মানে অ্যাকচুয়াল ফর্ম হইতো, সাবমিট করলে কি হতো, এই ফাইলটাও কিন্তু আমার সাবমিট হয়ে যেত, এই ফাইলটাও চলে যেত ওই জায়গায়। কারণ আমি একটা ছবি সিলেক্ট করে দিয়েছি, সাবমিট করলে এই ছবিটা তার কাছে চলে যেত, সাবমিট হয়ে যেত। তাহলে এইভাবে করে আমরা ফাইল সিলেক্ট করতে পারি।
তাহলে ফাইল সিলেক্ট করার জন্য খুব সিম্পল জিনিস, ইনপুট টাইপ ফাইল বললেই হবে। এখন এট এ টাইম যদি আমি মাল্টিপল ফাইল সিলেক্ট করতে চাই, একের বেশি, ধরেন আমি যদি চুজ ফাইলে ক্লিক করে আমি চাচ্ছি এখান থেকে 2টা ফাইল একসাথে পাঠাইতে, তাহলে 2টাকে যদি সিলেক্ট করছে একসাথে, সেটা কিন্তু পসিবল হচ্ছে না। আমি কিন্তু একের বেশি করতে পারতেছি না। একটা ক্লিক করলাম, এরকম একটার বেশি করতে গেলে দেখেন আরেকটা বাতিল হয়ে যাচ্ছে, কন্ট্রোল ধরে করতে চাই তাও হচ্ছে না। তার মানে এখানে কিন্তু আমি একসাথে 2টা সিলেক্ট করতে পারতেছি না। কেন পারতেছি না? যেহেতু আমার এই ফাইলের ভিতর বলা নাই যে আমি একের বেশি নিতে পারবো। তাহলে যদি সেটা করতে চাই, তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে মাল্টিপল অপশন। মাল্টিপল একটা কথা বলেছিলাম এর আগেও, মাল্টিপল মানে হচ্ছে একের বেশি নিতে চাইলে মাল্টিপল কথাটা বলতে হবে। এখন যদি সেভ করে দেই, নেক্সট আমরা আবার ট্রাই করি যে হয় কিনা। চুজ ফাইলে গেলাম এবং এখান থেকে আমরা যদি এখন মাল্টিপল ফাইল সিলেক্ট করছি, এখানে সিলেক্ট হচ্ছে, জাস্ট মাউস দিয়ে ধরেই সিলেক্ট করতে পারতেছি। যতগুলো সিলেক্ট করবো করে যদি ওপেন দিয়ে দেই, সবগুলো আমাদের কিন্তু এখানে চলে আসবে এবং এই 4টা ফাইল দেখাচ্ছে, 4 ফাইলস, 4টা সিলেক্ট করছি। এবং সাবমিট করলে 4টাই আসলে চলে যাবে যাকে সাবমিট করবো তার কাছে। তাহলে আমরা চাইলে এক বা একাধিক ফাইল এখানে অ্যাড করতে পারি, খুব সিম্পল অপশন। এই ব্যাপারগুলো কি বুঝছেন কিভাবে আমরা করব? স্যার অপশন মেনুতে একটা প্রশ্ন আছে। বলেন। গেলে দেখা যাবে আর স্যার অনেক ওয়েবসাইটে দেখি যে কান্ট্রি সিলেক্ট করার আগে মানে সার্চ অপশন থাকে, যে কান্ট্রি মানে খুঁজতে কষ্ট হয়, সার্চ অপশনটা সার্চ করে কান্ট্রি সিলেক্ট করা যায়, তো এটা এখানে কিভাবে অ্যাড করব? আচ্ছা, সার্চ অপশন থাকে। সার্চ অপশন থাকলে আমাকে কি করতে হবে? সার্চ একটা বক্স ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমার সার্চ বক্সও কিন্তু আমাদের এখানে আছে। তাহলে আমি যদি ইউজ করতে চাই, এখানে আমরা ইনপুট টাইপ সার্চ নামে একটা ব্যাপার আছে, লিখে দেই ইনপুট টাইপ, দেন আমরা লিখবো সার্চ। এই সার্চ লিখলে দেখেন সার্চ অপশনটা আমাদের আসবে, যে ইনপুট টাইপ সার্চ। আমি কোনো কিছু সার্চ করতে চাই, সেক্ষেত্রে সার্চ অপশন নিয়ে কাজ করতে পারবো। তাহলে এটা যদি দিয়ে দেই এবং এর সামনে একটা বাটন দিব আমরা, যাতে ওই সার্চের ভিতরে কিছু লিখে যখন ওই বাটনে প্রেস করবো তখন আসলে ওই কিওয়ার্ডটা সে সার্চ করবে। ব্যাকএন্ডের কাজে আমরা করছি না, শুধুমাত্র সার্চ লিখলে কি আসে দেখি। সেভ করে দিলাম। দেখেন এই যে সার্চের একটা বাটন চলে, মানে এটা এই যে বক্স চলে আসছে, সার্চ বক্স। তো এটা কি সার্চ বক্স বলতেছে, কিছু লিখতেছি দেখেন এই পাশে আবার একটা ক্রস আছে, ক্লিক করে এটাকে ক্লিয়ার করতে পারবো। তাহলে এটা একটা সার্চ বক্স। তাহলে এখানে কিছু লিখে যদি সার্চ বাটন থাকে ক্লিক করেন, তাহলে এগুলো কিন্তু আপনাকে মানে ডেভেলপ করতে হবে। জাস্ট আমরা একটা সার্চ বাটন বার নিলাম, এর পাশে একটা বাটন থাকবে যে এখানে লিখে যখন এই বাটনে ক্লিক করবে তখন এই কিওয়ার্ডের রেসপেক্টে সে আসলে সার্চ করে আমাকে নিয়ে এসে দেবে। তাহলে এটা কিন্তু আমরা করতে পারবো চাইলেই। ব্যাপারটা কি বুঝছেন? যে আমরা এরকম করে সার্চ বক্স দিতে পারবো, যেখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে এই কিওয়ার্ডের রেসপেক্টে সে ডেটাগুলোকে সার্চ করে আমাকে দেখাবে। তাহলে HTML দিয়ে করলে আমরা এরকম সার্চ বক্স ইউজ করতে পারবো এই ক্ষেত্রে। বুঝছেন? বাট এখন যদি বলেন যে আমি ক্লিক করলে সার্চ আসে না, আসবে না, কারণ যেহেতু আমরা তো ব্যাকএন্ডের কাজ করি নাই, তাহলে এটা শুধুমাত্র আমাকে একটা সার্চের বক্স দিয়েছে। বাট এখানে ক্লিক করলে যে আমাকে আসলেই সার্চ করে দিবে এটা কিন্তু হবে না এখন, ওটা আরো পরে। তাহলে আমরা বক্স নিতে পারবো, সার্চ বক্স চাইলেই নিতে পারবো একইভাবে। তাহলে আমরা বেশ কিছু ইনপুটের ট্যাগ দেখলাম। তাহলে মানে এই ইনপুটের ট্যাগ গুলা ইউজ করে আমরা কিন্তু মোটামুটি যেরকম ফর্ম আমরা দেখি ইন্টারনেটে, অলমোস্ট ওরকম ফর্ম আমরা বানাইতে পারবো। এইগুলোই আসলে কম বেশি ইউজ হয়। কোথাও হয়তো আমরা দেখি যে টেক্সট বক্স ইউজ হয়, কোথাও হয়তো আমাদের রেডিও বাটন ইউজ হয়, কোথাও হয়তো আমাদের চেক বক্স ইউজ হবে, কোথাও আমাদের ফাইল ইনপুট নেওয়ার জন্য ব্যাপার ইউজ হবে। তাহলে এইগুলো ইউজ করে আমরা ফর্ম বানানো পারবো আশা করি। নেক্সট আমরা আরো কিছু টাইপ ছোট ছোট কাজ দেখি, দুই একটা কাজ দেখে আমরা ছেড়ে দিব। এর ভিতরে মাল্টিমিডিয়া কিছু ট্যাগ আছে, HTML এর মাল্টিমিডিয়া ট্যাগ। তাহলে আমি ফর্ম ট্যাগের নিচে এখানে যে আমরা কিছু মাল্টিমিডিয়া ট্যাগ দেখতে চাই, যে মাল্টিমিডিয়া ট্যাগ মানে হচ্ছে যেগুলো থেকে আমরা অডিও ভিডিও এই ধরনের জিনিসগুলোকে ইনপুট নিতে পারি। আমরা মাঝে মাঝে দেখি না যে ওয়েবসাইটের ভিতরে একটা ভিডিও প্লে হচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, অথবা একটা গান শোনা যাচ্ছে সাউন্ড, অথবা কোনো একটা PDF শো করতেছে। তাহলে এই জিনিসগুলো নেওয়ার জন্য আমাকে মাল্টিমিডিয়া ট্যাগ ইউজ করতে হয়। তাহলে মাল্টিমিডিয়া ট্যাগের ভিতরে প্রথম যে ট্যাগটা আমরা দেখবো সেটা হচ্ছে ভিডিও ট্যাগ। জাস্ট ভিডিও কথাটা লিখবো আমি, ভিডিও। এই ভিডিও ট্যাগের কাজ হচ্ছে কোন একটা ভিডিও আমরা দেখাইতে চাই। তাহলে এই ভিডিও ট্যাগ শুরু করলাম, একটা শেষও আছে। ম্যাক্সিমাম ট্যাগের ক্ষেত্রে একটা জোড়া থাকে, স্টার্টিং এবং এন্ডিং। তাহলে ভিডিও শুরু হলো, ভিডিও শেষ হলো। এখন ভিডিওটা যে আনবো, কোন ভিডিওটা দেখবো এটা তো বলে দিতে হবে। তাহলে এটা বলার জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করবো, এটার নাম হচ্ছে সোর্স। তাহলে এখানে সোর্স নামে আমরা একটা ট্যাগ ইউজ করলাম, সোর্স। এই সোর্স এর মানে হচ্ছে যে আমি আসলে ভিডিওটা কোথা থেকে আনবো, সোর্স। এই সোর্স এর পরে আবার একটা অ্যাট্রিবিউটস লিখতে হবে, এটার নাম হচ্ছে SRC। সোর্স এটা হচ্ছে আমাদের ট্যাগের নাম, আর SRC হচ্ছে আমাদের সোর্সের একটা অ্যাট্রিবিউটস। এই সোর্স SRC এর ভিতরে আমাকে বলতে হবে আমার ভিডিওটা কোথায় আছে, তার লিঙ্কটা কোথায়। তাহলে আমার যদি কোনো ভিডিও ফাইল আমার কম্পিউটারে থাকে,
ওই ফাইলটাকে আমরা এখানে বলে দিব যে এই ফাইলটা এখানে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি আমার পার্টিকুলার যে ফোল্ডার যেখানে আমরা এই যে ক্লাস 3.html টা রাখছি ওইখানে একটা ভিডিও আগে কপি করে নিয়ে আসি, দেন ওই নামটা এখানে লিখে দিলেই সে পেয়ে যাবে। তাহলে আমরা ওই কাজটা করি আগে। তাহলে আমি চলে গেলাম আমার কম্পিউটারে, এখানে যে আমরা আমার ডাউনলোড অপশনে চলে গেলাম, দেখি যে এখানে কোনো ভিডিও পাওয়া যায় কিনা। তাহলে এখানে যে আমরা একটু দেখি ভিডিও কোনো আছে কিনা আদৌ। আমি জাস্ট এখানে এই যে একটা ভিডিও আছে, এই যে 1.mp4 নামে একটা ভিডিও দেখতে পাচ্ছি এখানে। এই ভিডিওটাকে আমি জাস্ট কপি করি এখান থেকে, কাট করে নিয়ে যাওয়া দরকার নেই আমার। এটা কাট করে আমি নিয়ে যাব কোথায়, আমার যে ডেস্কটপে আমার যে HTML নামে যে ফোল্ডারটা নিয়ে আমরা কাজ করতেছিলাম এই প্রজেক্টে, এই HTML এর ভিতরে ঢুকবো, ঢুকে আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে যেখানে আমার HTML ফাইলটা আছে ওই লোকেশনেই আমি আমার ভিডিওটা রাখলাম। যদি আমি ফোল্ডার তৈরি করে রাখতাম সেক্ষেত্রে কিন্তু আমাকে বলতে হবে যে কোন ফোল্ডারের ভিতরে আছে, বাট যেহেতু সরাসরি একই জায়গায় রাখছি তাহলে আমরা এটাকে কিভাবে রেফারেন্স করব। আমি চলে গেলাম এখন আমার VS কোডে, এখানে যে আমার সোর্সে বলবো কি আমার ফাইলের নামটা কি ছিল, তাহলে ফাইলের নাম ছিল 1.mp4। এই যে mp4 চলে আসছে, 1.mp4 এটা হচ্ছে আমার ভিডিও ফাইলের নাম। তাহলে ভিডিও এই ট্যাগের ভিতরে আমরা বলে দিলাম সোর্স, সোর্সের ক্ষেত্রে বলে দিলাম src মানে হচ্ছে তার অ্যাট্রিবিউট, সোর্সের নাম কি ছিল 1.mp4। এইটুকু বলে দেওয়ার পরে যদি আমি দেখি যে আসলে আমার কি আসে রেজাল্টে, তাহলে আমি এটাকে সেভ করতেছি এবং আমাদের এই পাশে দেখেন এই যে একটা ভিডিও চলে আসছে, এই পাশে দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা একটা ভিডিও চলে আসছে। জি স্যার। বাট এই যে ভিডিও চলে আসছে এই ভিডিও কিন্তু প্লে হচ্ছে না, জাস্ট ভিডিও এসে স্টিল থেমে আছে। এটা কি ভিডিও নাকি কোন একটা ইমেজ কিছুই কিন্তু বুঝতে পারতেছি না আমরা, কারণ এটা তো আসলে প্লে হচ্ছে না। তার মানে এই ভিডিওর উপরে আমাদের কিন্তু কোনো কন্ট্রোল নাই, যে আমরা কোনো কাজ করতে পারছি না, ভিডিওটা প্লেও করতে পারতেছি না, পজও করতে পারতেছি না, সাউন্ড শুনতে পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। তাহলে এটা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে ভিডিও যে ট্যাগটা ইউজ করেছিলাম এই ভিডিও ট্যাগের সামনে আমরা একটা অ্যাট্রিবিউটস ইউজ করব যেটার নাম হচ্ছে কন্ট্রোলস। তাহলে এখানে লিখে দেব কন্ট্রোলস। এই কন্ট্রোলস লেখা মানে হচ্ছে আমার যে কন্ট্রোল অপশন গুলো আছে ভিডিওটাকে কন্ট্রোল করার জন্য যা যা লাগে এই জিনিসগুলো এখন আমি পেয়ে যাবো। জাস্ট ভিডিওর সামনে কন্ট্রোলটা লিখে দিলাম কন্ট্রোলস, এখন সেভ করে দিলাম। এখন দেখেন ব্যাপারটা কি হয়েছে, একটু চেঞ্জ হয়েছে কিনা দেখেন তো। এখানে একটা প্লে বাটন আসছে না, দেখতে পাচ্ছি প্লে বাটন। তাহলে আমি যদি প্লে বাটনে প্রেস করি তাহলে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে এখন। আবার যদি আমি ভিডিও এই বাটনে প্লেস করি তাহলে পজ হয়ে যাবে, তার মানে আমরা প্লে করতে পারতেছি, পজ করতে পারতেছি। আবার দেখেন এখানে সাউন্ড অপশন আছে, তার মানে সাউন্ড থেকে আমরা সাউন্ড কমাইতে বাড়াইতে পারবো, আমরা এই যে এটাকে সাইজ চেঞ্জ করতে পারবো। তার মানে আমাদের কন্ট্রোল অপশনটা চলে আসছে। তাহলে এই কন্ট্রোল অপশন আনার জন্য আমাকে লিখতে হয়েছে কি শুধুমাত্র ভিডিওর পাশে কন্ট্রোলস, এটা লিখলেই আমাদের যাবতীয় যে কন্ট্রোল ছিল প্লে পজ করার এই অপশনগুলো এখানে চলে আসবে। এখন আমি যদি চাই যে ভিডিওটা একটু বড় সাইজের হোক, আমাদের স্ক্রিনে আর একটু বড় করে দেখাক ভিডিওটা, সেটাও আমরা কিন্তু এখানে কন্ট্রোলস এখানে লিখছিলাম, তার সামনে যদি লিখি বা আগে পরে লিখতে পারি সমস্যা নেই। আমি তো এখানে লিখে দেই উইথ এবং হাইট। আমরা এই দুটো অপশন দেখছিলাম এর আগেও, মেবি উইথ হাইট পিকচারের ক্ষেত্রে মনে আছে কি, উইথ এবং হাইট নামে দুইটা অপশন ছিল। উইথে বলে দিব যে আসলে কতটুকু উইথ চাই, তাহলে আমি যদি বলে দিই 320 চাই উইথে, আর হাইটে চাই, হাইটে আমরা চাই হয়তো 240। জাস্ট একটা রেশিও বলে দিলাম যে 320 হচ্ছে আমার উইথ আর হাইট হচ্ছে 240। এটা বলে যদি সেভ করি তাহলে ওই উইথ এবং হাইটে আমাকে দেখাচ্ছে। আমি তো এটা বাড়াই কমাই দিই তাহলে বুঝবেন। এটা যদি উইথটাকে আমরা যদি বলি যেটা উইথ হবে আসলে 600 আর হাইট হবে হয়তো আবার বললাম 420, যে কোনো একটা দিয়ে দেখলাম যাতে বোঝা যায় যে আসলে কাজ করে কিনা। এই দেখেন এখন আমাদের ভিডিওর সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাহলে আমি কোন সাইজের ভিডিওটাকে দেখতে চাই, আমি চাইলে এখানে উইথ এবং হাইট এই দুটো প্রপার্টিকে চেঞ্জ করে এটা করে নিতে পারবো, এটুকুই কাজ। তাহলে এখানে যেমন আমরা সোর্সের ভিতরে সোর্স বলেছিলাম, এখানে আরেকটা ট্যাগ আমরা ইউজ করি, এটাও করবো আমরা যখন প্র্যাকটিক্যালি আসলে আমরা এই ভিডিও ইউজ করবো তখন এখানে আরেকটা জিনিস ইউজ করবো, সেটা বলে টাইপ। টাইপ নামে আর অ্যাট্রিবিউটস ইউজ করতে হয়। টাইপের ভিতরে বলতে হয় যে এটা আসলে কোন টাইপের ভিডিও। তাহলে আমাদের ভিডিওর কিন্তু অনেকগুলো টাইপ আছে আমরা জানি। ভিডিওর MP4 টাইপ আছে আমাদের, আমাদের হয়তো AVI টাইপ আছে, আমাদের MOV টাইপ আছে, অনেকগুলো অনেক টাইপের ভিডিও ফরম্যাট আছে। ব্যাপারটা এরকম। তাহলে আমাকে টাইপে বলতে হয় যেটা প্রথমে বলতে হয় ভিডিও, দেন আমাকে স্ল্যাশ দিয়ে বলতে হয় যেটা কোন টাইপের ভিডিও। আমি বলে দিলাম MP4 টাইপের ভিডিও, যেটা MP4 ভিডিও, তাই জন্য বলে দিলাম ভিডিও স্ল্যাশ MP4। যদি ডিফারেন্ট টাইপের ভিডিও তাহলে বলতাম ভিডিও স্ল্যাশ ওই ফাইলের ওই টাইপের নাম AVI বা সামথিং। তাহলে আমাদের সোর্সের ভিতরে দুইটা জিনিস বলতে হয়, একটা হচ্ছে ভিডিওটা কোথায় আছে,
তার নাম কি এবং কোন ফরম্যাট এবং এটা কোন টাইপের ভিডিও, MP4 নাকি ডিফারেন্ট টাইপ। আর ভিডিও উপরে যে ট্যাগ ছিল এখানে আমরা বলতে পারি আমার উইথ এবং হাইট কতটুকু হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কন্ট্রোল গুলাকে শো করবে কি করবে না। কন্ট্রোল না দিই তাহলে শো করবে না, আর কন্ট্রোল দিলে ওটাকে শো করবে। তাহলে এটাই হচ্ছে একটা ভিডিও ইউজ করার ওয়ে। এটুকু করলে আমাদের একটা ভিডিও ইউজ করা পসিবল। দেন আমি যদি এই ভিডিও ট্যাগটাকে একটু কপি করি, পুরোটাকে ভিডিওর পুরো অংশটাকে আমরা কপি করলাম, কপি করে নিচে আমরা নিয়ে আসতেছি, জাস্ট পেস্ট করলাম। এখন ভিডিওর পরিবর্তে আমি যদি চাই অডিও ইউজ করতে, অডিও, তাহলে অডিও মানে কি শুধু সাউন্ড শোনা যাবে, আমি যদি ভিডিওর পরিবর্তে এখানে লিখে দেই অডিও, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার অডিও আসবে। তাহলে অডিওর ক্ষেত্রে কন্ট্রোল থাকবে, বাট অডিওর ক্ষেত্রে আমাদের সাইজ হাইট উইডথ আসলে দরকার নাই, কারণ অডিও তো আসলে কিছু দেখাবে না, কোনো শুধু সাউন্ড শোনাবে, ছোট্ট একটা প্লেয়ার আসলেই হবে। তাহলে আমাদের উইথ হাইট এখানে লাগবে না, আমরা এটাকে ডিলিট করে দিলাম। শুধু আছে কি অডিও কন্ট্রোল, অডিও থাকবে, দেন কন্ট্রোল অপশনটা আছে। এবং এখানে সোর্সের ক্ষেত্রে আমরা বলে দিব যে আমাদের অডিও ফাইলটা কোথায় আছে। কারণ আমি যদি আমাদের একটা ফাইল থাকতো 1.mp3, তাহলে লিখে দিলাম 1.mp3। বাট যেহেতু আমার MP3 ফাইল নেই, আমি ভিডিও ফাইলে লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই, যে 1.mp4 এই ফাইলটাকেই তুমি দেখাও। মানে এখন তো দেখা যাবে না, এখন যদি শোনাও এটার ভিতরে কি সাউন্ড আছে। তাহলে শুনতে চাইলে আমরা অডিও ট্যাগ ইউজ করবো, আর দেখতে চাইলে আমরা ভিডিও ট্যাগ ইউজ করবো। তাহলে আমরা মানে যখন সাউন্ড শুনতে যাবো শুধু, তখন আমরা অডিও ট্যাগের ভিতরে যদি বলে দেই, এখানেও কিন্তু আমাকে টাইপ বলতে হবে video/mp4, যেহেতু এটা ভিডিও ফাইল। যদি অডিও ফাইল হইতো তাহলে আমরা এখানে লিখতাম audio/mp3 বা যে ধরনের ফাইল হইতো ওই ফাইলটা। এখন এটাকে যদি আমরা রিলোড দেই সেভ করে, তাহলে দেখবো যে আমাদের ভিডিও প্লেয়ারের নিচে একটা অডিও প্লেয়ারও চলে আসছে, দেখতে পাচ্ছেন কিনা, ছোট্ট একটা অডিও প্লেয়ার, যে প্লে পজ বাটন আছে এখানে, এবং এটা একটা অডিও প্লেয়ার। এখানে কিন্তু ভিডিও দেখার মতো অপশনে জাস্ট আপনাকে সাউন্ডটা শোনাবে। তাহলে এটা অডিও প্লেয়ার, এটা ভিডিও প্লেয়ার। তাহলে অডিও প্লে এবং ভিডিও প্লেয়ার দুইটার জন্য আমরা কিন্তু দেখলাম যে খুব সিম্পল ট্যাগ, অডিও ভিডিও আমাদের যেই ট্যাগ আছে HTML এ, যেটা দিয়ে আমরা এটা করতে পারবো। একইভাবে মাঝে মধ্যে আমরা দেখি যে ইউটিউবের কিছু ভিডিও আমরা কিন্তু আমাদের ওয়েব পেজের ভিতরে দেখতে পারি, ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিও নেওয়ার জন্য দুই রকম অপশন আছে। একটা হচ্ছে এমবেড করে নেওয়া, তাহলে এমবেড একটা আমরা প্রথমে দেখি, এমবেড। তাহলে প্রথমেই বলবো আমরা এমবেড অপশনটা, EMBD, এটা হচ্ছে আমাদের এমবেড ট্যাগ। তাহলে এমবেড ট্যাগ দিয়ে আসলে অনেক কিছু নেওয়া যায়। এমবেড ট্যাগ দিয়ে এমন না যে শুধু ভিডিও নেওয়া যায়, এমবেড ট্যাগ দিয়ে আমরা চাইলে কোনো একটা অডিও নিতে পারবো, চাইলে কোনো একটা ভিডিও নিতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চাইলে কোনো একটা ছবিও নিতে পারবো। যেমন একটা ছবিকে আমার ওয়েব পেজ দেখাতে চাই, এমবেড করে দেখাতে পারবো। আমি চাইলে একটা PDF কে নিতে পারবো। মাঝে মধ্যে আমরা দেখি না কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে ওখানে PDF ফাইল দেখা যায়, PDF এর ভিতরে কি লেখা আছে পড়া যায়। তাহলে এমবেড দিয়ে আমরা অডিও, ভিডিও, PDF যে কোনো টাইপের ফাইলকে ইউজ করতে পারবো। তাহলে এমবেড বলার পরে নিয়ম হচ্ছে আমাকে প্রথমেই বলতে হবে সোর্স, SRC। তাহলে সোর্সের ভিতরে আমরা যেহেতু আমাদের ওই 1.mp4 ফাইলটা আছে, ওটা দেখি 1.mp4 লিখলাম। এখানে ডিফারেন্ট ফাইলও নিতে পারতাম, যদি আমার এই যে এখানে কিন্তু জেপিজি ফাইলটাও আমাকে নিয়ে আসতেছে। তার মানে আমরা জেপিজিও নিতে পারবো, MP4ও নিতে পারবো, চাইলে PDF থাকলে PDF নিতে পারবো। তাহলে আপাতত আমরা MP4টা নিয়ে দেখি। তাহলে সোর্স বললাম, সোর্স বলার পর এখানেও চাইলে কিন্তু আমরা হাইট উইথ বলতে পারি, যেটা আমরা উপরে ভিডিওর ক্ষেত্রে বলছিলাম, হাইট কতটুকু হবে, উইথ কতটুকু হবে। তাহলে এমবেডের পরে সোর্স বলে দিলাম এবং হাইট উইথ বলে দিতে পারি। এটা বলে দিয়ে যদি আমরা এটাকে শেষ করে দেই, তাহলে আমাকে কি হবে, ওইটাকে দেখাবে। দেখি দেখায় কিনা, সেভ করলাম। দেখেন এই নিচে আমার কিন্তু আবার এই ভিডিওটা চলে আসছে, কারণ এটা চলে আসছে কোন ট্যাগের জন্য, এমবেড ট্যাগের জন্য। এই এমবেড ট্যাগের জন্য এটা আসছে। প্রথমটা আসছিল কিসের জন্য, ভিডিও ট্যাগের জন্য, যে ভিডিও এই ট্যাগের জন্য আসলে এটা, এই প্রথম ভিডিওটা। দেন অডিও অপশনের জন্য আসলে এই অডিও অপশনটা। নিচে যে ভিডিওটা আসছে, এটা আসছে কোথা থেকে, এই এমবেড ট্যাগের জন্য, যে এমবেড। তাহলে এখানে আমরা যদি বলতাম যে আমি আসলে ভিডিও চাই না, আমি চাই আসলে কোনো পিকচার, তাহলে আমাদের কি কোনো ভিডিও পিকচার আছে কিনা, দেখুন জেপিজি নামে একটা পিকচার আছে, এটা দিয়ে দেখে তো কি আসে, 1.jpg, এটা নিলাম, এটাকে সেভ করলাম। দেখেন এখানে কিন্তু আমার ওই যে 1.jpg ফাইলে যা ছিল, এই যে আমার যেই আমাদের প্রথম হোমওয়ার্কে যা দিছিলাম, এই দেখেন সব চলে আসছে, HTML বেসিক ট্যাগ, এটা একটা ছবি, এই ছবিটা কিন্তু এখন আমাকে এমবেড করে দেখাচ্ছে। এখন একটা PDF চাইলে PDF দেখতে পারতাম, চাইলে ভিডিও দেখতে পারি। তার মানে আমরা এমবেড অপশন ইউজ করে একটা ওয়েব পেজের ভিতরে কোনো ছবি অথবা কোনো ভিডিও অথবা কোনো সাউন্ড অথবা কোনো PDF আমরা এইভাবে দেখতে পারবো এমবেড ট্যাগ দিয়ে। লাস্ট যে ট্যাগটা আমরা দেখবো সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে দেখবো, ইউটিউবের ভিডিও কিভাবে নিয়ে আসবো। ভিডিওটা ইউটিউবে থাকবে, বাট আমার ওয়েব পেজে আমি যখন লোড করবো তখন ইউটিউবের ভিডিও এখানে দেখা যাবে। আমরা দেখি মাঝে মধ্যে অনেক সাইডে ইউটিউবের ভিডিও থাকে। এটা করার জন্য আমাদের একটা
ট্যাগ ইউজ করতে হবে, যেটা নাম আছে আই ফ্রেম ট্যাগ। এখন আই ফ্রেম ট্যাগ দিয়ে শুধু যে ইউটিউবের ভিডিও আনা যায় এমন না, আই ফ্রেম ট্যাগ দিয়ে আমরা একটা ওয়েব পেজের ভিতরে অন্য যে কোনো একটা ওয়েব পেজকে ঢুকাই দিতে পারি। ধরেন আমি চাই আমার ওয়েব পেজের ভিতরে এইখানে প্রথম আলোর পেপারটা দেখা যাবে, যে আমার ওয়েবসাইটে যে কেউ ঢোকে সে এখানে বসেই প্রথম আলো পড়তে পারবে। তাহলে আমি চাইলে প্রথম আলোর পেজটাকেও এমবেড মানে এই আই ফ্রেম দিয়ে আমার পেজের ভিতরে নিয়ে আসতে পারি। তার মানে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্টকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন এই আই ফ্রেম অপশন ইউজ করে। তাহলে আমি লিখতেছি প্রথমে আই ফ্রেম। আই ফ্রেম লেখার পরে এখানে আপনাকে লিখতে হয় যে আই ফ্রেমের আসলে উইথ হাইট কতটুকু চান, মানে কতটুকু জায়গার ভিতরে আপনি দেখতে চান। তাহলে আগের মতোই বলে দেয় যে উইথ চাই কতটুকু, বললাম উইথ হতে চাচ্ছি আমরা 420, যে কোনো কিছু বলতে পারি যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওটা বলে দিবেন। হাইট কতটুকু চাই, হাইটে বললাম যে আমরা 315 হাইট চাই। এই হাইট হইতে আমরা একটা আই ফ্রেম চাই। আই ফ্রেম মানে একটা ফ্রেমের মতো একটা জায়গা আসবে, যেমন আমরা ফটো রাখার জন্য ফ্রেম ইউজ করি বাসায়, এখানে আমার ওয়েব পেজের ভিতরে একটা ফ্রেম আসবে, যে ফ্রেমের উইথ কতটুকু এবং হাইট কতটুকু আমরা বললাম, এবং ওই ফ্রেমের ভিতরে আমার কি করবে, আমার যে কন্টেন্ট দেখছে ওটাকে দেখাবে। খুব সিম্পল জিনিস। তাহলে এটা বলার পর আমাকে এখন বলতে হবে যে আমি কি দেখতে চাই, সোর্স কি। তাহলে SRC এটা হচ্ছে আমার কিওয়ার্ড, সোর্স লিখলাম, এবং এটার ভিতরে এখন আমাকে বলে দিতে হবে যে আমি কি দেখতে চাই। ধরেন আমরা বলছিলাম আমি আমার একটা ইউটিউবের ভিডিও দেখতে চাই, তাহলে আমি ইউটিউব থেকে ওই ভিডিওর এমবেড লিঙ্কটা নিয়ে আসবো। তাহলে আমি জাস্ট আমার ব্রাউজারে গেলাম, এখানে আমি জাস্ট ইউটিউব সার্চ করি, ইউটিউবে ঢোকার পরে আমি যদি আমার যেই চ্যানেল এখানে যাই, এখান থেকে ধরেন আমি এই যে ভিডিওটা আছে এইটাকে আমি আমার ওই ওয়েব পেজের ভিতরে নিতে চাই। ইউটিউবের এই ভিডিওটাকে আমি আমার ওয়েব পেজের ভিতরে প্লে করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে এই ভিডিওটা প্লে করতে হবে। জাস্ট ক্লিক করলাম, এটা প্লে হবে। প্লে করলে দেখেন এই নিচের দিকে একটা অপশন আছে, নাম হচ্ছে শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করবো। জাস্ট যে কোনো ইউটিউব ভিডিও যখন আপনি প্লে করেন আপনি দেখবেন নিচের দিকে শেয়ার অপশন থাকে। এই শেয়ার অপশনে যদি প্রেস করেন এখানে অনেকগুলো অপশন পাওয়া যায়। এর ভিতরে একটা অপশন আছে এমবেড। এই শেয়ারের ভিতরে এমবেড নামে যে অপশনটা আছে এটা আমরা এখন ইউজ করবো। তাহলে এমবেডে ক্লিক করলাম। এমবেডে ক্লিক করলে দেখেন এখানে কিছু কোড চলে আসছে, যেখানে অনেক কোড চলে আসছে। এই কোডটাই আসলে এমবেডের কোড। এখানে যে কোডটা চলে আসছে এটাই হচ্ছে আমাদের এমবেড কোড। বাট এই পুরো কোডটা আমার লাগবে না, যেহেতু আমি আই ফ্রেমের ভিতরে বসাবো। তাহলে আমার শুধুমাত্র এই যে সোর্স পর্যন্ত আমরা লিখছিলাম, এই সোর্সের পরে যে অংশটুকু আছে, এই যে অংশটুকু, এই অংশটুকু আমি যদি কপি করে নিয়ে যাই এখান থেকে, এই যে অংশটুকু ভিডিওর লেখাটা আছে এটুকু যদি নিয়ে যাই শুধুমাত্র, তাহলেই কাজ করবে। আমি এটাকে কপি করে নিয়ে গেলাম। সোর্সের পরে যেই লিঙ্কটা দেওয়া আছে youtube.com embed, দেন আমাদের যে ইউটিউবের ভিডিও তার যে আইডিটা দেওয়া আছে এটাকে নিব। এটা নিয়ে যদি আমরা এখন আমাদের যেই ফাইলটা ছিল এখানে সোর্সের ভিতরে রাখবো, তাহলে যেহেতু আমি কোটেশন সহ নিয়ে আসছি, আমি কোটেশন বাদ দিয়ে এখানে একটা পেস্ট করে দিলাম। তার মানে দেখেন ওই কোডটুকু আমি এখানে এনে রেখে দিলাম। এটুকুই কাজ করেছি। জাস্ট আমি এখন এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি যদি এটাকে সেভ করি, সেভ করে দেখেন এই নিচের দিকে এইখানে একটা ফ্রেম চলে আসছে, দেখতে পাচ্ছি? এই ফ্রেমের ভিতরে কিন্তু আমার ওই ভিডিওটা আসছে, দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো? আমাদের যে ভিডিওটা ছিল ইউটিউবের, এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমি যখন প্লে করি তাহলে এখানে কিন্তু ইউটিউবের ভিডিওটা প্লে হচ্ছে। তাহলে আমার কিন্তু ইউটিউব ছাড়াই আমি ইউটিউবের ভিডিও এভাবে করে প্লে করতে পারি। এখানে হচ্ছে না, যেহেতু আমরা বলছিলাম একটা সিম্পল ব্রাউজার এখানে কাজ করছে, এটা এরর শো করতেছে। বাট আপনি চাইলে এভাবে করে যে কোনো ইউটিউবের ভিডিও কিন্তু আপনি আপনার ওয়েব পেজের সাথে ইন্টিগ্রেট করতে পারেন এই আই ফ্রেম ট্যাগ ইউজ করে। এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আই ফ্রেম ট্যাগ ইউজ করে এভাবে করে করতে পারি। এখন এখানে আমরা আই ফ্রেম ট্যাগের সাথে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি। যেমন আমরা যদি চাই যে যখন এই ভিডিও নর্মালি যখন এটাকে রিলোড করি, আমরা যখন সেভ করি, তখন কিন্তু ব্যাপারটা হয় কি, এটাকে সেভ করলাম, এই যে ভিডিওটা নর্মালি প্রথমবার যখন আসে তখন এসে থেমে থাকে, চলে না। কারণ আমি যদি চাই যে যখনই আমি আমার পেজটা লোড হবে, মানে কেউ যখন আমার ওয়েবসাইটে ঢুকবে তখনই এই ভিডিওটা অটোমেটিক প্লে হবে, অটো প্লে হবে। বাট বাই ডিফল্ট কি হচ্ছে এখন, যে আমার ভিডিওটা আসতেছে, আমাকে এখন ক্লিক করলে দেন প্লে হয়। বাট যদি অটোমেটিক প্লে করতে চান সেক্ষেত্রে আমরা এখানে এই যে আমাদের যে লিঙ্কটা লিখছিলাম, এই যে আমাদের ইউটিউব ভিডিওর যে লিঙ্ক ছিল, এই লিঙ্কের পরে যেখানে আমরা ডাবল কোটেশন শেষ করছি তার আগে এখানে একটা কোশ্চেন মার্ক দিই। কোশ্চেন মার্ক দেওয়ার পর আমি যে লিখে দিই অটো প্লে এবং অটো প্লে ইকুয়াল 1। অটো প্লে ইকুয়াল 1 মানে হচ্ছে অটোমেটিক সে প্লে করবে। যখন এই পেজটা লোড হবে তখন আমার এই ফাইলটা অটোমেটিক প্লে হবে। এখানে হয়তো আমরা দেখতে পারবো না, যেহেতু এই ব্রাউজারে কিছু প্রবলেম করতেছে, যেহেতু সিম্পল ব্রাউজার, এই কারণে। আমরা যদি বাইরের আউটার ব্রাউজারে দেখি তখন হয়তো ঠিক থাকবে।
অটো প্লে ইকুয়াল 1 দিলাম। এরপরে সেকেন্ড অপশন যদি আমি চাই যে অটো প্লে 1 মানে কি, সে যখনই এটা রান করবে তখন এটা প্লে হওয়া শুরু হবে, তাহলে প্লে হলে কি হবে, এটার যে সাউন্ড আছে এটাও শোনা যাবে। তাহলে আমি যদি চাই যে না প্লে হবে ঠিক আছে, বাট সাউন্ডটা মিউট থাকবে, মানে সাউন্ড শোনা যাবে না, সাউন্ড যদি আমি শুনতে চাই তাহলে আমি আনমিউট করে দেন শুনবো। তাহলে যদি আমি মিউট রাখতে চাই তাহলেই শুধু আমরা এখানে লিখবো এন্ড। এন্ড মানে কি, আমি আরো একটা কথা বলতে চাই, আমি প্রথমে বললাম কি অটো প্লে 1, তারপরে এটা অটো প্লে হবে এন্ড, এরপর লিখে দিলাম মিউট ইকুয়াল 1। তার মানে হচ্ছে এটা অটো প্লেও হবে অ্যাজ ওয়েল এস এটা মিউট থাকবে। যদি মিউট ইকুয়াল 1 না লিখে দিতাম তার মানে অটো প্লে হইতো এবং সাউন্ডও শোনা যেত। অটো প্লে 1 এবং মিউট 1 মানে হচ্ছে অটো প্লে হবে বাট সাউন্ডটা মিউট থাকবে। এটা বলে যদি সেভ দেই তাহলে সেক্ষেত্রে এটা দেখেন অটোমেটিক প্লে হবে, বাট এখানে হচ্ছে না, যেহেতু আমরা একটু আমাদের লাইভ সার্ভারে দেখি কি আসে। আমি এই ফাইলটাকে লাইভ সার্ভারে দেখি তো আসলে কি শো করে। আমি এটাকে লাইভ সার্ভার ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দেখি আমাদের মেইন ব্রাউজারে কি বলে স্যার। এখানে যখন যাব তখন আমাদের দেখেন এই ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হওয়া উচিত ছিল, হয় নাই, দেখে রান করে কিনা। এখন রান করতেছে, বাট অটো প্লে দিলে আমাকে অটো প্লে দেখানোর কথা, কোনো কারণে হয়তো ব্রাউজার প্রবলেম করছে, বাট কোডটা এটাই। যখন আমি কোনো একটা ভিডিওকে অটো প্লে করবো দেন আমরা এই অটো প্লে ইকুয়াল 1 এবং মিউট চাইলে মিউট ইকুয়াল 1 করে দিতে পারবো। এই যে মিউটটা কাজ করছে, যে মিউট দেখেন যেটা ক্লোজ দেওয়া আছে, মানে সাউন্ডটা মিউট করছে বাট অটো প্লেটা শো করে না। স্পেলিং কি ঠিক ছিল দেখি তো, অটো প্লে ঠিক ছিল, অটো প্লে ইকুয়াল 1 কোশ্চেন মার্ক করে এন্ড মিউট ইকুয়াল 1। তাহলে এটাই কোড, আমরা হয়তো কাজ করবে আমাদের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা ওয়েব পেজে আমরা মাল্টিমিডিয়া ট্যাগ ইউজ করতে পারি, ভিডিও, অডিও এবং এমবেড ট্যাগ, অ্যাজ ওয়েল এস আমরা চাইলে আইফ্রেম ইউজ করেও কিভাবে আমরা আরেকটা ওয়েব পেজের কন্টেন্ট, যেমন ইউটিউবের একটা কন্টেন্ট আমার ওয়েব পেজে নিয়ে আসলাম, এইভাবে করেও আমরা চাইলে কিন্তু ব্যাপারগুলো ইউজ করতে পারি। তাহলে HTML এর অলমোস্ট আমরা অনেকগুলো ট্যাগ দেখে ফেলছি। নেক্সট হয়তো আমরা আরো কিছু ট্যাগ আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচারাল ট্যাগ। যখন একটা HTML পেজ তৈরি করি, HTML এর 5 নামে একটা ভার্সন আছে, HTML5, ওইখানে কি করছে, HTML এর কিছু ট্যাগ নতুন নতুন ইন্ট্রোডিউস করছে, যেগুলো দিয়ে আমরা আসলে একটা ওয়েব পেজের, ধরেন আমি যে একটা ওয়েব পেজ দেখি আপনাদের সাথে, আমি আবার চলে গেলাম এখানে হয়তো আমরা প্রথম আলো বা যে কোনো একটা ওয়েব পেজে ঢুকলাম, ঢুকে দেখেন এই যে আমাদের ব্যাপারটা কি ছিল, যে উপরের দিকে এই অংশটাকে আমরা বলছিলাম কি হেডার। একটা ওয়েব পেজের এই বডির অংশটাই তো আমরা আসলে দেখি স্ক্রিনে, তাই না? আর যেটা আমাদের হেডে থাকে সেটা তো আমাদের এই টাইটেলটা শুধু দেখা যায় উপরের দিকে, যে প্রথম আলো নিউজ পেপার টাইটেল দেখা যায়, বাট অ্যাকচুয়ালি বডি পার্টের ভিতরে যা থাকে তাই আমরা কিন্তু আমাদের ইউজারের সামনে ভিজিবল হয়। এখন এইখানে যতগুলো জিনিস আছে তার ভিতরে এই যে উপরের অংশটাকে, যেখানে প্রথম আলো লেখা এবং বাকি যেই হেডলাইন গুলো দেওয়া আছে, আমাদের যেই লিঙ্ক গুলো, এই অংশটাকে আমরা নর্মালি বলি হেডার। হেডার মানে হচ্ছে পেজের উপরের অংশটা নর্মালি। তাহলে HTML5 আমাদের এরকম কিছু মানে ট্যাগ বানাই দিছে যেটা দিয়ে আইডেন্টিফাই করা যায় যে কোন অংশটা কি। বাট এটা বললেই যে আসলে কোনো চেঞ্জ হবে ব্যাপারটা এরকম না। আমি বলতে পারি যে আমি এই অংশে যা করতে চাই এই জিনিসগুলোকে একটা হেডার ট্যাগের ভিতর রাখবো, যাতে পরবর্তীতে এই কোডটা যদি অন্য কেউ দেখে সে যাতে বুঝতে পারে যে ওকে হেডারের ভিতরে কি আছে, আমার হেডে কি দেখাবে এটা আছে। এরপরে এই যে আমাদের যে লিঙ্ক গুলো, এগুলোকে আমরা রাখি আসলে HTML5 এ ন্যাভ নামে একটা ট্যাগের ভিতরে, ন্যাভ। এটা রাখি হেডারের ভিতরে রাখি ন্যাভ। ন্যাভ মানে নেভিগেশন বোঝানোর জন্য, যে আমি এখানে ক্লিক করলে কোথাও যেতে পারবো। এরপরে ধরেন আমি এই ভিতরে যে কথাগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো ছোট ছোট নিউজ দেখতে পাচ্ছেন, তাহলে এইগুলোকে আমরা আসলে বলি সেকশন। এটা একটা সেকশন, এরপরে এটা আরেকটা সেকশন। দেখেন এখানে আছে কিছু নিউজ, এরপরে এখানে আবার অন্য কিছু আছে, একটা অ্যাড আছে হয়তো, এটা একটা সেকশন। এরপরে আবার কিছু লিঙ্ক আছে, এটা আরেকটা সেকশন। এরকম আলাদা আলাদা একটা পেজের ভিতরে অনেকগুলো সেকশন থাকে, অনেকগুলো পার্ট থাকে, তাহলে এই প্রত্যেকটা একটা সেকশন বলতে পারেন। তাহলে সেকশনের ভিতরে আমরা বলতে পারি এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এরকম করে আমরা আসলে একটা ওয়েব পেজকে ভাগ করি। যখন একটা ওয়েব পেজ তৈরি করি তখন আসলে কোনটা হেডার, কোনটা নেভিগেশন, কোনটা সেকশন, কোনটা মানে আমাদের আর্টিকেল, কোনটা ফুটার কোনটা একদম নিচে যেটা থাকে, একদম লাস্টে যেটা থাকে এটাকে বলি ফুটার। এইভাবে করে আমরা যদি HTML5 ট্যাগ ইউজ করি তাহলে আমার কোডটা অন্য কেউ যখন দেখবে তখন বুঝবে যে আসলে কোন অংশের ভিতরে কোন কোডটা আছে। হেডারের ভিতরে যেটা আছে ওটা হেডারের জন্য কাজ করতেছে। তাহলে আপনি চাইলে এরকম হেডার ফুটার এই ট্যাগ গুলো ইউজ নাও করতে পারেন। আমরা দেখবো যে আমরা একটা নতুন মানে ট্যাগ ইউজ করি যেটা হচ্ছে ডিভ ট্যাগ। যারা HTML আগে কাজ করছেন বা এক্সপিরিয়েন্স তারা জানেন ডিভ নামে একটা ট্যাগ আছে আমাদের, ওটা দিয়ে আমরা চাইলেই যে কোনো সেকশন বানাইতে পারি। ডিভিশন, ডিভ মানে হচ্ছে ডিভিশনের শর্ট ফর্ম। একটা ট্যাগ নিলাম ডিভ ট্যাগ, ওটা দিয়ে বললাম যেটা আসলে হেডারের জন্য কাজ করবে। একটা নিলাম ডিভ ট্যাগ যেটা দিয়ে বললাম আমাদের মেইন বডির জন্য কাজ করবে।
একটা নিলাম ডিপ ট্যাগ দিলে বললাম ফুটারের জন্য কাজ করবে, তাহলে এইভাবে ডিপ নিয়েও আপনি কাজ করতে পারেন। বাট আমি যদি চাই যেটা আসলে সিস্টেমেটিক ওয়েতে করবো HTML5 ফলো করে, সেক্ষেত্রে আমরা হেডারের জন্য হেডার ট্যাগ ইউজ করতে পারি, ফুটারের জন্য ফুটার নামে একটা ট্যাগ আছে এটা ইউজ করতে পারি, ভিতরে মেইনের জন্য মেইন ট্যাগ ইউজ করতে পারি, ন্যাভ ট্যাগ ইউজ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে সিমেন্টিক ট্যাগ, যাতে নাম দেখে বোঝা যায় যে এই ট্যাগের ভিতরে আসলে কি আছে। বাট ডিপ দিলে তো আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে হয়তো আলাদাভাবে ক্লাস বা আইডি ইউজ করতে হবে। এগুলো কি জিনিস আমরা CSS যখন দেখবো তখন জানবো যে ক্লাস বা আইডি দিয়ে কি করে আসলে। আমরা আজকে আপাতত এটুকুই রাখবো, নেক্সট ক্লাসে আমরা হয়তো বাকি কন্টেন্ট গুলো আবার দেখবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, যারা আছেন আমার সাথে এখনো। বুঝছেন এগুলো আজকে? জি স্যার, আজকেরটা মোটামুটি বুঝছি, প্র্যাকটিস করলে বোঝা যাবে। তো স্যার আমার ওই যে সঙ্গে ইমেজ ট্যাগের মধ্যে আমি অন্য কোনো ফোল্ডারে কোনো ইমেজ রাখি, পরে ওই ইমেজের যদি ফোল্ডারটা দেখায় দেয়, কিন্তু আমার ইমেজটা শো করে না। শো করে না? জি না, শো করে না। যদি একই যে HTML আমার যে .html ওটার মধ্যে একই ফাইলে রাখি না, একই ফোল্ডারে রাখি, তাহলে অটোমেটিক দিলে এমনি পায়। কিন্তু অন্য কোনো যদি ফোল্ডারে রাখি, অন্য ওই ফোল্ডারে ঢুকে তারপরে যে প্রপার্টিজ যে অ্যাড্রেসটা দেওয়া থাকে না, লোকেশনটা দেওয়া থাকে না, ওটা যদি দেই তারপর আমার এটা পায় না। আচ্ছা, নরমালি যখন আমরা একটা প্রজেক্ট তৈরি করি, ধরেন HTML একটা প্রজেক্ট বানাবেন, নরমালি আমরা কি করি যে HTML এর জন্য প্রজেক্টের একটা ফোল্ডার থাকে, ওই ফোল্ডারের ভিতরেই আমরা আসলে ফাইলগুলো রাখি। এখন ব্যাপারটা এরকম হতে পারে যে আমি একটা ফোল্ডারের ভিতরে সরাসরি এই ফাইলটা না রেখে, ধরেন আমি যে এই যে MP4 ফাইলটা যেটা সরাসরি না রেখে আমি এখানে আরেকটা ফোল্ডার বানাইতে পারি এই ফোল্ডারের ভিতরে, যেটার ভিতরে আমি কি করবো, এটাকে বললাম যে এটা হচ্ছে ইমেজ ফোল্ডার, যার ভিতরে আমার ইমেজ গুলো থাকবে। একটা হতে পারে ভিডিও ফোল্ডার, যার ভিতরে ভিডিও থাকবে। একটা হতে পারে স্টাইল ফোল্ডার, যার ভিতরে হয়তো CSS গুলো থাকবে। এরকম আমরা এগুলোকে অ্যাসেট ফোল্ডার বলে আসলে। অ্যাসেটের ভিতরে আমরা HTML হতে পারে, আমাদের CSS হতে পারে, আমাদের জাভাস্ক্রিপ্টের কোড হতে পারে, আমাদের চাইলে কোনো ইমেজ হতে পারে। তাহলে এভাবে যদি আমরা বলি যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, আমার ইমেজ ফোল্ডারের ভিতরে আমার কোন একটা ইমেজ আছে, ধরেন আমার ইমেজ ফোল্ডারের ভিতরে এই যে আমার যেই ইমেজটা আছে এখানে, এই ইমেজটাকে আমি এখানে নিয়ে নিলাম ইমেজ ফোল্ডারের ভিতরে। এখন আমি যদি এই ইমেজটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবো, তাই না? জি স্যার। আমরা এখানে যখন লিখতাম নরমালি, সেক্ষেত্রে আমরা লিখতাম কি ইমেজের ক্ষেত্রে, আমি যদি এখানে বলতে চাই ইমেজের ক্ষেত্রে ধরেন আমরা লিখতাম ইমেজ সোর্স, তাই না? আমি যে এখানে ইমেজ সোর্স আমরা প্রথমে লিখতাম IMG দেন SRC সোর্স। এই সোর্সের ভিতরে নরমালি যদি আমাদের একই ফোল্ডারে থাকতো তাহলে শুধু ফাইল নেম লিখলেই হতো। জি স্যার। বাট এখন তো আমার একই ফোল্ডারে নাই, আমার ওই ফোল্ডারের ভিতরে নতুন একটা ফোল্ডার আছে, তাই তো? তার ভিতরে আছে। তাহলে আমি যদি এখানে প্রথমে একটা ডট দেই, ডট দিয়ে বোঝাচ্ছে প্যারেন্ট ফোল্ডার, মানে যেই ফোল্ডার আমাদের প্রজেক্ট ফোল্ডার, এই ফোল্ডার। দেন স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে আমাদের ওই ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার আছে না আমাদের, ইমেজ। জি স্যার। জি স্যার। স্ল্যাশ ইমেজ, এই ইমেজ ফোল্ডারের ভিতরে কিন্তু আমার এই ফাইলটা আছে। জি। তাহলে আমি এখন যদি এটাকে দেখতে চাই, আসলে দেখি দেখাই কিনা, এটাকে আমি শেষ করে এটাকে সেভ করলাম। সেভ করলে দেখেন আমার কিন্তু ইমেজটা এইখানে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছি। জি স্যার। জি জি। তাহলে আমরা এভাবে করে দেখাবো যে আসলে ডট মানে হচ্ছে কারেন্ট, মানে প্যারেন্ট ফোল্ডার, তার আন্ডারে এডিশনাল। এখন যে আমার যদি এভাবে হইতো যে আমার আসলে এই ইমেজ ফোল্ডারের ভিতরে এখানে আরো ফোল্ডার আছে অনেকগুলা, ওই ফোল্ডারের ভিতরে ছবি আছে, তাহলে আপনাকে কিন্তু ওইভাবে করে যেতে হইতো যে এটার ভিতরে এটা আছে, এটার ভিতরে এটা আছে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার, ঠিক আছে। লিঙ্ক বলে দিলেই চলে আসবে ইনশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।